ইনফ্লেমেশন অফ দি ব্লাড ভেসেল, তাই না? ব্লাড ভেসেলের এটা তো বুঝাই যায়, ভাস্কিউলাইটিস। অনেক জায়গাতে লেখা দেখবা ভাস্কিউলাইটিডিস। যেমন আজকে যে আমাকে লিংক পাঠালো, যে কে করলো যেন আজকে, জেনারেট করলো রাকিব নাকি ইয়ে স্যার তাসবির? আমি করছি স্যার, আতিক করছি। আতিক, আতিক। আচ্ছা, আতিক লিখেছে ভাস্কিউলাইটিডিস। তো এইটাও কারেক্ট নাকি এটা ইনকারেক্ট? তোমাদের কি মনে হয়? সো দুটো মনে রাখবা, দুটোই সাইনোনাইম ব্যবহার করা যেতে পারে। এটা হলো এক নম্বর পয়েন্ট। দ্বিতীয় হলো আহ আতিক কিন্তু আমার এই যে জেটাকে জেড বানিয়ে ফেলছো নামে, জে করে দিলে ভালো। আমাকে অনেক সরি ছোটবেলায় স্যার। একজন পামিস্ট যদিও বলছিল যে, আমাকে একজন পামিস্ট বলছিল যে জে এর পরিবর্তে জেড করলে নাকি বেশি ভালো হবে ভবিষ্যতে। তো সেটা অবশ্য আর করা হয় নাই আনফরচুনেটলি। সরি, সেক্ষেত্রে হয়তো ডিপার্টমেন্টাল আর যে একটু ইয়াটা আছে রোস্টারটা, ওখানে স্যার আপনার নামটা জেড দিয়েছেন। আমি এটাও ঠিক করে তো দেবো স্যার। আচ্ছা, ওইটা একটু ঠিক করে দিও। রাইট, রাইট। জি স্যার। আর এটা অনেকেই অবশ্যই এটা ওই জেড প্রেফার করে, এবং সেজন্য ওই পামিস্টের কথা শুনলে বোধহয় একটু লাভ টাভ হইতো কিনা আমি ঠিক জানি না। আচ্ছা, এখন আমরা আর তোমাকে আরেকটা কথা বলি আর্তিক, তোমরা অবশ্য জুনিয়র, আমরা আজকে থেকে একটা প্রোগ্রাম একটু চালু করছি, যেটা হলো মেডিকেল স্ট্যাটিস্টিক্স। আজকে না, অনেক দিন ধরে চলছে, কিন্তু তোমাদেরকে রাখতে গেলে আমরা একটু পারবো কিনা। আচ্ছা, একটা সেকেন্ড, আমি একটা ফোন একটু ধরে ফেলি, বুঝছো? ধরে আমি তোমাদের কাছে আসি না, এখন ধরতে মাথাটা তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, ওর সাথে পরে কথা বলবো। আচ্ছা, এখন তাহলে আমরা একটু আলোচনায় যাই এরপরে। আহ, আমরা এখন এক্সিস্টিং নলেজ অফ দি পার্টিসিপেন্টস, এখন বিশেষ করে আমি একটু জানতে চাইবো ফেজ এ যারা, তাদের এমনি কতটুকু ধারণা আছে এই ব্যাপারে। আজকের ক্লাসটা কিন্তু আমরা চেষ্টা করব একটু 1 ঘন্টার মধ্যে শেষ করতে। এখন বাজে 11টা 19। আমাকে তোমরা একটু 12টা 20-এ একটু ছেড়ে দিও আর কি। আমি চাচ্ছিলাম তোমরা যদি সময় মতো একটু 11টার সময় সবাই চলে আসতে, তাহলে একটু এটা আগে আগে একটু বের হতে পারতাম। ছোট ছোট একটু ঝামেলা আছে আর কি। আচ্ছা, তোমাদের কার কিরকম এমনি ইয়ে আইডিয়া, ধারণা, এগুলো একটু বলবেন? আমি একটা ফোন নিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি খুব সংক্ষেপে বলি। ওই আজকে আমরা 2:30টার সময় একটা মেডিকেল স্ট্যাটিস্টিক্স শুরু করব। আমি একটু আগে তোমাদেরকে লিংক পাঠিয়েছি। আমি চাচ্ছি তোমরা যারা ইয়ার 3, ইয়ার 3রা জয়েন করবে এটাতে। ইয়ার 3 অ্যান্ড ইয়ার 2কেও আমি একটু বলেছি, কিন্তু ইয়ার 3-র জন্য এটা ইম্পর্টেন্ট। এবং ওই WHO এর কনসার্ন যিনি আমাদের থাকবেন, যেমন ভাই, উনি একটু অনুরোধ করছেন যে তোমরা যদি একটু ল্যাপটপ নিয়ে বসো তাহলে একটু ভালো হয়। এটা পারবে তো বোধহয়, না? 2:30টায় আমি পাঠিয়েছি অলরেডি, তুমি একটু চেক করো। এবং ওই মমতাজ, তোমার ব্যাচের যারা, ওদেরকেও একটু বলে রাখো যে দে শুড জয়েন। এবং এটা মিস করা ঠিক না। আমরা একেবারে খুঁটিনাটি আলোচনা করার চেষ্টা করব, মিন থেকে শুরু করে মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড এরর, আমরা ওই টেবিল ধরে ধরে আলোচনা করব। ওকে, তুমি একটু কমিউনিকেট করো সবার সাথে। আচ্ছা, তাহলে আমরা যদি বলি ভাস্কুলাইটিস ডিফাইন্ড বাই প্রেজেন্স অফ ইনফ্লেমেটরি লিউকোসাইটস ইন ভেসেল ওয়ালস উইথ রিঅ্যাক্টিভ ড্যামেজ টু মুরাল স্ট্রাকচারস। তাহলে এই কথা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সবাই একটু মনে রাখার চেষ্টা করো। তাহলে এই প্রেজেন্স থাকা লাগবে, এটা ইনফ্লেমেটরি লিউকোসাইটস ভেসেল ওয়ালে, আর একটা ড্যামেজ থাকা লাগবে। ড্যামেজ থাকা লাগবে মুরাল বলতে, এখানে যেমন মুরাল বলতে বোঝাচ্ছে কি, মেডিকেল সায়েন্সে বোঝায় ভেসেল ওয়ালকে, কোনো কিছু হলো একটা স্ট্রাকচার, তার ওয়ালকে বোঝায়। আর আরেকটা এই শব্দ ব্যবহার হয় মুরাল পেইন্টিং এ, তোমরা হয়তো অনেকে শুনে থাকবে, আর্টিস্টরা, শিল্পীরা এটা ব্যবহার করে। আচ্ছা, এরপর আসি আমরা। লস অফ ভেসেল ইন্টিগ্রিটি মে লিড টু ব্লিডিং, কম্প্রোমাইজ অফ লুমেন লিডস টু ডাউনস্ট্রিম টিস্যু ইস্কিমিয়া এন্ড নেক্রোসিস। তাহলে এগুলো প্রত্যেকটাই সেলফ এক্সপ্লেনেটরি, আমি ডিটেলসে সেই জন্য যাচ্ছি না। তাহলে ইস্কেমিয়া, নেক্রোসিস, এগুলো শব্দের সাথে তোমরা পরিচিত সবাই। এবং কম্প্রোমাইজ অফ দি লুমেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। সো এই প্রতিটি শব্দ এখানে যেভাবে ব্যবহার হয়েছে এটা খেয়াল রাখতে হবে। কি কি ঘটে বিষয়টা? ভাস্কুলারিটিস মে occur as a primary process or maybe secondary to another underlying disease। তোমরা অনেকেই হয়তো ইতিমধ্যে জেনে গিয়েছো যে আমাদের যে রিউমেটোলজিক্যাল ডিজিজেস, যেমন এসথেলি,
রিউমেটয়েড আর্থ্রাইটিস, এগুলো তো কিন্তু ভাস্কুলাইটিসও হয়। তখন আমরা এটাকে বলবো সেকেন্ডারি। আর যখন এরকম কিছু আমরা পাবো না, আমরা কোনো কজ পেলাম না, তখন তোমরা সবাই জানো যে ওগুলো হয়ে যায় তখন প্রাইমারি। Vasculitis are often serious and sometimes fatal diseases that require prompt recognition and therapy. তাহলে অনেক সময় কিন্তু ভাস্কুলাইটিস আমাদেরকে ইমার্জেন্সির দিকে ঠেলে দেয়। যেমন একটা কন্ডিশন হতে পারে লার্জ ভেসেল ভাস্কুলাইটিসেও, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, জায়ান্ট সেল আর্টারাইটিস, হঠাৎ করে একজন মানুষ অন্ধ হয়ে যেতে পারে। তারপরে কোথায় যেন একটা শব্দ হচ্ছে অনেক, না আচ্ছা, তারপরে ওই যে আমরা আমরা ভাগ বাটোয়ারা গুলো যখন দেখবো তখন দেখবো স্মল ভেসেল ভাস্কুলাইটিস গুলো হঠাৎ করে তোমাকে বিপদে ফেলে দিতে পারে, বিশেষ করে স্মল মিডিয়াম কেউ বাদ যায় না আর কি বিপদ করতে। তো বিকজ ভাস্কুলাইটিসও আবার কিন্তু বিভিন্ন অর্গানকে ইনভলভ করতে পারে, সো দ্যাট ইজ অ্যান ইস্যু। আচ্ছা, এরপরে আমরা সিমটোমেটিক ইনভলভ in isolation or in combination with multiple organs, এই কথাটা ইম্পর্টেন্ট, খেয়াল রাখতে হবে। তাহলে সিঙ্গেল অর্গান হতে পারে, আবার মাল্টিপল অর্গানেও হতে পারে, দুটোই সম্ভব, দুটোতেই ঘটতে পারে ঘটনাগুলো, এটা একটু খেয়াল রাখতে হবে আমাদের। Distribution of affected organs may suggest a particular type of vasculitis. 30 primary forms of vasculitis and several major categories of secondary vasculitis. First case was recognized in 1860s by Kasmaul and Meyer. Medium-sized muscular arteries দিয়ে ওরা প্রথম যাত্রা শুরু করলো। আচ্ছা, খুব আমাদের সো আমরা একটু বুঝতে পারছি যে আসলে আমরা যেটাকে এই ভাস্কুলাইটিসের আমরা এখন মিডিয়াম ভেসেল ভাস্কুলাইটিস, যারা সামান্য একটু সিনিয়র আছো আমাদের, তারা হয়তো এটার সাথে এরকম রুগী দেখেছো, পলিআর্টারাইটিস নোডোসার পেশেন্ট, এটা হচ্ছে মিডিয়াম ভেসেল ভাস্কুলাইটিস। তো সেটা দিয়ে শুরু, যাত্রা শুরু, এইভাবে ডায়াগনোসিস হয়। During the past half century, a number of classification schemes have been developed. আচ্ছা, 1990-তে American College of Rheumatology proposed several types of vasculitis for clinical research. তারপর আরেকটি আছে ইউরোপিয়ান মেডিকেল এজেন্সি, ওরা পরবর্তীতে আরেকটি অ্যালগরিদম ব্যবহার করলো, কিন্তু এটা লিমিটেশনস আছে। এখন সারা পৃথিবীতে যেটা বেশি বেশি পপুলার সেটা হচ্ছে চ্যাপেল হিল কনসেনসাস কনফারেন্স, CHCC, পাবলিশড ইন 2012। এটা এখন বেশিরভাগ জায়গাতে ফলো করা হচ্ছে। চ্যাপেল হিল আমেরিকার একটা জায়গা, কনসেনসাস কনফারেন্স, তাহলে নান ইনক্লুডিং চ্যাপেল হিল entirely satisfactory. Understanding of these conditions continues to evolve. So evolution ঘটছে, স্যাটিসফাইড না অনেকে যে না এটা হয় নাই, এখনো লিমিটেশনস আছে, আমাদের আরো কিছু করা লাগবে। সো এসিআর এবং ইউলার মিলে ওরা একটা ডেভেলপ করার চেষ্টা করছে, একটা রিভাইজ ক্লাসিফিকেশন এন্ড ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। আমরা আরেকটা ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম যে রিউমাটোলজিতে অধিকাংশ ক্ষেত্রে তোমরা দেখবে আমরা বলি ক্লাসিফিকেশন ক্রাইটেরিয়া, নট ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। ক্লাসিফিকেশন ক্রাইটেরিয়া তৈরি হয় ফর ইউজুয়ালি এপিডেমিওলজিক্যাল অ্যান্ড দি রিসার্চ পারপাস, এবং মূল উদ্দেশ্যটা থাকে একটা গ্রুপ অফ পিপলকে আলাদা করা। সো সেটা হচ্ছে ক্লাসিফিকেশন ক্রাইটেরিয়ার উদ্দেশ্য। এবং আমাদের এই যে আমরা যখন আমাদের যে বিভিন্ন ডিজিজগুলোর ডায়াগনোসিসের জন্য যে ক্লাসিফিকেশন ক্রাইটেরিয়া ব্যবহার করি, সেখানে যেটাতে লেখা থাকে ক্লাসিফিকেশন ক্রাইটেরিয়া, সেটা কিন্তু তোমাকে ক্লাসিফিকেশন ক্রাইটেরিয়া হিসেবেই বলতে হবে, এটা একটু খেয়াল রাখতে হবে। এবং সেই সব ক্ষেত্রে যদি কোনোটাতে দেখো যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া লেখা আছে, তাহলে তখন শুধু সেটা ব্যবহার করবে। যেমন উদাহরণস্বরূপ আমি বলছি ফাইব্রোমায়ালজিয়া যে রোগটাতে ইদানিং একটি ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ব্যবহার হচ্ছে, আরো কিছু কিছু ডিজিজে আছে।
কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এখনো দেখবে ক্লাসিফিকেশন ক্রাইটেরিয়া, তাহলে তোমাকে লিখতে হবে পরীক্ষার খাতায় অথবা এসসিএ তে অথবা ইভেন ভাইভাতে বা লং কেস শর্ট কেসে দাঁড়িয়ে যে ক্লাসিফিকেশন ক্রাইটেরিয়া ফর দি ডায়াগনোসিস অফ অমুক, তাহলে তুমি আবার পারফেক্ট কারেক্ট থাকবে। তাহলে এই ক্লাসিফিকেশন ক্রাইটেরিয়া শব্দটি ব্যবহার, এইটার উপর আমি একটু এমফাসিস দিলাম। এখন আমরা আসি আমরা কিভাবে ক্লাসিফাই করতে পারি। প্রথম একটা গ্রুপ হবে লার্জ ভেসেল ভাস্কুলাইটিস। এখানে দুটি রোগ থাকবে, একটার নাম হচ্ছে টাকায়াসুস আর্টারাইটিস, আর একটি নাম হচ্ছে জায়ান্ট সেল আর্টারাইটিস। দুটি নাম মুখস্থ করো যারা একেবারে নতুন, একেবারে নাইব নতুন যারা এসেছো। সো টাকায়াসুস আর্টারাইটিস, জায়ান্ট সেল আর্টারাইটিস, এরা লার্জ ভেসেল ভাস্কুলাইটিস। মিডিয়াম ভেসেল ভাস্কুলাইটিসের উদাহরণ হচ্ছে পলিআর্টারাইটিস নোডোসা, পেন বলে এটাকে সংক্ষেপে, PA, পেন। তোমাদের সিনিয়র ভাইরা অনেক সময় সংক্ষেপে বলে ফেলবে পেন, তখন তুমি যদি বুঝতে না পারো তাহলে হবে না। সো এটা এসেছে, তোমরা হয়তো অনেকেই এটা জানতে পারো। মিস সি, মিস সি এটা ব্যবহার হয়। আমাকে এখানে দেখাচ্ছে আমার ইন্টারনেট কানেকশন একটু আনস্টেবল। আমি কি ঠিক আছি তো? না শোনা যাচ্ছে? মাঝখানে কিছুক্ষণের জন্য শোনা যাচ্ছিল না, এখন শোনা যাচ্ছে। হায় হায়, তাহলে আমাকে যখনই শোনা না যাবে তখন বলতে হবে তো। আচ্ছা, আমি আমার ইয়েটা চেঞ্জ করে ফেলি। কখন শোনা যাচ্ছিল না ওটাকে আমি আবার রিপিট করব নাকি? স্যার এই ক্লাসে থেকে শোনার মাঝখানে না স্যার, কন্টিনিউয়াস ছিলেন। হ্যাঁ স্যার কন্টিনিউয়াসলি ছিলেন। বুঝা গিয়েছে কিনা নাকি আমি আবার একটু ব্যাক করব? স্যার প্যানের পরের কথাগুলি স্যার বলেছেন। মানে আগে যেটা নাকি না পেনের? ও না স্যার, পরে প্যানের পরে তো আর তেমন ওই যে আমরা শুনতে পাচ্ছিলাম শেষ স্যার পলিআর্টারাইটিস নোডোসা। আমি বলছিলাম যে তোমাদের সিনিয়ররা অনেকে হয়তো বলবে পেন। পলিআর্টারাইটিস নোডোসার সংক্ষিপ্ত নাম হচ্ছে পেন, এবং এটা তো তোমরা যাতে এটা শুনলে আবার ঘাবড়ে না যাও, পেন ইজ পলিআর্টারাইটিস নোডোসা, মিডিয়াম ভেসেল ভাস্কুলাইটিস মিন করা হয়। আর কাওয়াসাকিস ডিজিজ যেটা বাচ্চাদের বেশি হয়, চিলড্রেন এন্ড অ্যাডোলেসেন্ট। তো আমি বলছিলাম যে করোনা আসার পরে, কোভিড আসার পরে এই কাওয়াসাকি লাইক ম্যানিফেস্টেশনস নিয়ে একটা কন্ডিশন, এটাকে বলে মিস সি, MIS, মিস, এন্ড একটা হাইফেন দিয়ে সি লেখা হয়। তো এইটাতে আমরা এখন একটু যাচ্ছি না, সি ফর চিলড্রেন। আচ্ছা, এরপর আসি আমরা স্মল ভেসেল ভাস্কুলাইটিস। এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের, আনকা অ্যাসোসিয়েটেড ভাস্কুলাইটিস। আনকা বলতে কি বোঝায়? অ্যান্টি নিউট্রোফিল সাইটোপ্লাজমিক অ্যান্টিবডি। এটা হচ্ছে মাইক্রোস্কোপিক পলিএনজাইটিস, MPA সংক্ষেপে বলে। গ্র্যানিউলোমেটোসিস উইথ, এন্ড না, কেউ কেউ ভুলে এটাকে এন্ড বলে, গ্র্যানিউলোমেটোসিস উইথ পলিএনজাইটিস, GPA। ইসিনোফিলিক গ্র্যানিউলোমেটোসিস উইথ পলিএনজাইটিস, EGPA। এগুলোর পুরনো কিছু নাম ছিল, যেমন আমরা এই যে গ্র্যানিউলোমেটোসিস উইথ পলিএনজাইটিসের পূর্বের নাম ছিল ওয়েজেনার্স গ্র্যানিউলোমেটোসিস। ইসিনোফিলিক গ্র্যানিউলোমেটোসিস উইথ পলিএনজাইটিসের পূর্বের নাম ছিল শার্গ স্ট্রাউস ডিজিজ। কিন্তু এখনো কিন্তু এগুলো ব্যবহার হয় অনেক জায়গাতে, সুতরাং পুরনো নামগুলোর সাথেও একটু খেয়াল রাখতে পারলে ভালো, যাতে করে বুঝতে পারো, মনে থাকে। ইমিউন কমপ্লেক্স স্মল ভেসেল ভাস্কুলাইটিস, তার মধ্যে কি আছে? অ্যান্টিগ্লোমারুলার বেসমেন্ট মেমব্রেন ডিজিজ, ক্রায়োগ্লোবিউলিনেমিক ভাস্কুলাইটিস। সো এই যে ক্রায়োগ্লোবিউলিনেমিক ভাস্কুলাইটিস, আজকে আমি একটু চেষ্টা করব শেষের দিকে তোমাদেরকে একটু ধারণা দিতে। আচ্ছা, আমি কি খুব দ্রুত একটু ইয়ে করব নাকি? আমি কি আমার ইন্টারনেট কানেকশনটা কি আরেকবার একটু চেক করব, বা ডিফারেন্ট আরেকটা ইয়েতে দিব কিনা?
স্যার এখন ঠিক ঠিক আছে আছে? স্যার। জি স্যার। Okay. আচ্ছা, এরপর আসি আমরা আরেকটা ক্লাসিফিকেশনের মধ্যে আছে ভেরিয়েবল ভেসেল ভাস্কুলাইটিস। তো এই নাম থেকে তোমরা বুঝতে পারছো ভেরিয়েবল ভেসেল অর্থাৎ এখানে ছোট বড় সব মিলিয়ে থাকবে। এবং এটার একটা উদাহরণ হচ্ছে বেহচেটস ডিজিজ। নামগুলো আগে একটু শেখার চেষ্টা করো সবাই। কোগেন সিনড্রোম, একটু বিস্তারিততে আমরা হয়তো পরে যাব, কিছু টাচ দেওয়ার চেষ্টা করব। সিঙ্গেল অর্গান ভাস্কুলাইটিস, কিউটেনিয়াস লিউকোসাইটোক্লাস্টিক এনজাইটিস। কিন্তু অনেক সময় যখন তোমরা দেখবে যে হিস্টোপ্যাথোলজি করা হয়, তখন অনেক সময় এরা এটা লিখে কিউটেনিয়াস লিউকোসাইটোক্লাস্টিক। কিউটেনিয়াস তখন থাকবে না, তখন শুধু থাকবে লিউকোসাইটোক্লাস্টিক ভাস্কুলাইটিস। যখন যখন আমরা একটা বায়োপসি করতে পাঠাবো, মনে রাখবে যে বায়োপসিটা এখন পর্যন্ত করা হয় ভাস্কুলাইটিসের ডায়াগনোসিসের জন্য একটা গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন। যেখানে অ্যাপ্রোচেবল ব্লাড ভেসেল পাওয়া যাবে, টিস্যু পাওয়া যাবে, সেটা নিয়ে বায়োপসির চেষ্টা করতে হবে। অনেক সময় সেটা আমরা পাবো না। উদাহরণস্বরূপ যেমন তোমার লার্জ ভেসেল ভাস্কুলাইটিস গুলো অনেক সময় আমরা পারি না। তো এটা একটু খেয়াল রাখতে হবে যে আমরা হয়তো সবসময় পারবো না, কিন্তু যদি আমরা পারি, বিশেষ করে আমরা স্মল ভেসেল ভাস্কুলাইটিস এটা পারবো, অনেক সময় বায়োপসি আমরা করিয়ে ফেলতে পারবো। তো সেখানে তোমাকে হয়তো প্যাথোলজি ডিপার্টমেন্ট থেকে, হিস্টোপ্যাথোলজি থেকে তোমাকে দিবে লিউকোসাইটোক্লাস্টিক ভাস্কুলাইটিস। এটা ইউজুয়ালি মিন করে একটা স্মল ভেসেল ভাস্কুলাইটিস গ্রুপকেই। এইটা যখন আলাদাভাবে শুধু স্কিনে থাকবে, তখন ওরা এই ক্লাসিফিকেশন চ্যাপেল হিল, ওরা এইটাকে ফেলেছে একটা আলাদা গ্রুপে। এইটুকু শুধু ধারণা রাখো, এখন পরে আমরা আরো ডিটেলস শিখবো। আচ্ছা, কিউটেনিয়াস আর্টারাইটিস, প্রাইমারি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ভাস্কুলাইটিস। বেশ কয়েক বছর আগের কথা, আমাদের এই ঢাকা উত্তর সিটির মেয়র ছিলেন যে ভদ্রলোক, আনিসুল হক, তোমরা হয়তো অনেকেরই স্মরণ আছে। সেই ভদ্রলোকের কিন্তু এই রোগটা ডায়াগনোসিস হয়েছিল, and it was too late to diagnose, and all of you know eventually he died. He was put on very high dose steroids and some other drugs too, but অনেক সময় বেশ বড় বিপদে ফেলে দিতে পারে মানুষকে। আইসোলেটেড অ্যাওরটাইটিস। এখন আমরা আসি, ওই যে বলছিলাম যে সেকেন্ডারি ভাস্কুলাইটিস, অর্থাৎ কিছু সিস্টেমিক ডিজিজের সাথে অনেক সময় আমরা ভাস্কুলাইটিস পাবো। যেমন আমরা আমাদের লুপাস ভাস্কুলাইটিস নাম দিব, রিউমাটয়েড ভাস্কুলাইটিস, সার্কয়েড ভাস্কুলাইটিস, সার্কয়েডোসিস। যদি ইনফ্লেমেশন অফ দি ব্লাড ভেসেলস থাকে, তখন আমরা বলবো সার্কয়েড ভাস্কুলাইটিস। ভাস্কুলাইটিস অ্যাসোসিয়েটেড উইথ রিল্যাপসিং পলিকন্ড্রাইটিস, IgG4 রিলেটেড অ্যাওরটাইটিস। আজকাল এইটা নিয়েও অনেক ইন্টারেস্ট গ্রো করেছে সারা পৃথিবীতে। IgG4 রিলেটেড অ্যাওরটাইটিস আনকমন এনিওয়ে। তো আমরা এই বিশেষ করে আমাদের পার্সপেক্টিভে লুপাস আর রিউমেটয়েড একটু বেশি গুরুত্বপূর্ণ। অনেক পেশেন্টের হয়তো দেখা যায় ডিজিটে আলসার, গ্যাংগ্রিন, ইনফার্ক্ট এইগুলো, তখন আমরা কিন্তু সন্দেহ করি যে কুড ইট বি ভাস্কুলাইটিস। তখন তোমাকে ওইভাবে চিন্তা করতে হবে যে এটা কি ডিজিজ ইটসেলফও করতে পারে, আবার ভাস্কুলাইটিস করেও করতে পারে। আচ্ছা, এখন আমরা আসি আরেকটা প্রবাবল ইটিওলজির সাথে ভাস্কুলাইটিস, এইভাবে একটা ভাগ করা হয়েছে। তো এর মধ্যে দেখো হেপাটাইটিস সি ভাইরাসের সাথে ক্রায়োগ্লোবিউলিনেমিক ভাস্কুলাইটিস। আজকে আমরা যেটা নিয়ে একটু হয়তো শেষের দিকে দুই একটা স্লাইড তোমাদেরকে দেখিয়ে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। হেপাটাইটিস বি ভাইরাস অ্যাসোসিয়েটেড ভাস্কুলাইটিস। আমরা পলিআর্টারাইটিস নোডোসা বলছিলাম, এই পলিআর্টারাইটিস নোডোসা কোন ধরনের ভেসেলের ভাস্কুলাইটিস? একজন চট করে একটু উত্তর দাও। মিডিয়াম ভেরি গুড। তাহলে তখন বেশি মাথায় আসবে হেপাটাইটিস বি। আর যখন আমরা ক্রায়োগ্লোবিউলিনেমিকের কথা বলবো, তখন মাথায় আসবে হেপাটাইটিস সি। আবার আমরা যখন এই ক্রায়োগ্লোবিউলিনেমিক বলবো, তখন কিন্তু আমরা বি ভাইরাসও স্ক্রিনিং করব, কারণ কিছু ক্ষেত্রে বি ভাইরাসের অস্তিত্ব পাওয়া যেতে পারে। সিফিলিসের সাথে অ্যাসোসিয়েটেড অ্যাওরটাইটিস, আজকাল বোধহয় সিফিলিসটা একেবারে অবসলিট হয়ে গেছে, বেশি শুনি না। আচ্ছা, তোমরা কি এখন যারা ডার্মাটোলজি করেছো বা অন্য জায়গাতে সিফিলিস রোগটা সম্পর্কে জেনে আসছো নাকি, বা এখন কি পাওয়া যায়? ডার্মাটোলজিরা বলতে পারো একটু আমাকে, আউটডোরে তোমরা দেখেছো কিনা?
তোমরা তো ওদের 3 মাস ডার্মাটোলজি করে এসেছো যারা। জি স্যার, সিফিলিস এখন পাওয়া যায়। আমি ডিএমসি নার্মাটোলজি থেকে বলছি স্যার, এখনো পাওয়া যায়। আচ্ছা, এটা কি অনেক বেশি নাকি রেয়ার নাকি আনকমন? এই শব্দগুলোর কিন্তু আবার গুরুত্ব আছে, এগুলোও কিন্তু শিখতে হবে তোমাদেরকে। রেয়ার বলতে কি বোঝায়, আনকমন বলতে কি বোঝায়, আনইউজুয়াল বলতে কি বোঝায়, ইউজুয়াল বলতে কি বোঝায়, আনইউজুয়াল বলতে কি বোঝায়, ডাইনামিক বলতে কি বোঝায়। কবে যেন গতকালকেই বোধহয় আমি একটা ক্লাসে কাকে বললাম, এই এই, তাসবিরকে, যে ডাইনামিক আমরা খুব বেশি ব্যবহার করি না। তবে এইখানে এই যে সিফিলিসের ট্রিটমেন্টে আমরা যখন পেনিসিলিন দেই, লং অ্যাক্টিং পেনিসিলিন বা যেটাই হোক, এই পেনিসিলিনে কিন্তু বলা হয় ডাইনামিক রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা, তাহলে ও বলতে চাচ্ছ যে তুমি কে বলছিলে কথা যেন? স্যার আসসালামু আলাইকুম, আমি ডক্টর সাবরিনা সাবরিনা। হোসেন বলছি। জি সাবরিনা, স্যার। হ্যাঁ সাবরিনা, তাহলে তুমি কতজন সিফিলিসের পেশেন্ট দেখেছো আউটডোরে? স্যার হিসাব রাখা হয়নি, তবে খুব বেশি না। পাওয়া যায় কিন্তু খুব বেশি না। হ্যাঁ, এটা অনেক কমে গিয়েছে আর কি, আগের তুলনায় অনেক। হ্যাঁ, আগে একটা সময় তো এটার রিলেটেড কমপ্লিকেশনস গুলো হতো এবং অনেক মানুষ অনেক রকম ঝামেলায় পড়ে যেত। আচ্ছা, এরপর আসি আমরা, কিছু ড্রাগ আছে যারা ভাস্কুলাইটিস করে, তারপরে ক্যান্সার বা ম্যালিগন্যান্সি অ্যাসোসিয়েটেড ভাস্কুলাইটিসও পসিবল। তাহলে এটা বড় দাগে আমরা একটু মনে রাখি। এখন আমরা এই বিখ্যাত একটা একটা ছবিটার দিকে আমরা দেখি, যে এইভাবে যদি আমরা একটু মনে রাখতে পারি যে আমরা এওরটা এওরটা থেকে শুরু করে যাত্রা শুরু, তাহলে আমরা যদি বলছিলাম যে লার্জ ভেসেল ভাস্কুলাইটিস, একদম উপরের দিকে দেখো এই দুজন স্থান পেয়েছে, জায়েন্ট সেল আর্টারাইটিস, টাকায়াসুজ আর্টারাইটিস। টাকায়াসু নাম থেকে বোঝা যায় জাপানে আবিষ্কৃত, ওদের বেশি, এবং এটা কিন্তু ইন্ডিয়াতে আছে, বাংলাদেশে আছে, সো এশিয়ান পপুলেশনে বেশি। আবার জায়েন্ট সেল আর্টারাইটিস কিন্তু ককেশিয়ান বা ইউরোপ আমেরিকাতে বেশি, আমাদের এশিয়ান পিপুলে কম হয়। উপরেরটা, নিচেরটা আবার আমাদের বেশ হয়। আচ্ছা, এরপর আসি আমরা লার্জ টু মিডিয়াম সাইজ। এগুলো যদি তোমরা একটু খেয়াল করে দেখো, যে এগুলো অনেক সময় কিছু কিছু ওভারল্যাপ হতে পারে, এর জন্য এইভাবে এটাকে একটা বাউন্ডারির মধ্যে ঢুকিয়ে রাখা আছে। আচ্ছা, আমরা বলেছি মিডিয়াম সাইজড আর্টারিকে ধরবে পলিআর্টারাইটিস নোডোসা, কাওয়াসাকি ডিজিজ। আচ্ছা, তারপরে আসি আমরা স্মল সাইজড আর্টারি। আমরা বুঝতে পারছি যে স্মল সাইজড ভাস্কুলাইটিসের সংখ্যা অনেক বেশি, অনেক বেশি। তো তার মধ্যে দেখো ওই যে সবচেয়ে বেশ বড়, এবং এটাকে তুমি শক্তভাবে টার্গেট করতে হবে যেটা, সেটা হলো আনকা অ্যাসোসিয়েটেড ভাস্কুলাইটিস। এবং এখানে তুমি দেখো যে এই উদাহরণগুলো আমরা আগে তোমাদেরকে দেখিয়ে এসেছি, মাইক্রোস্কোপিক পোলিএনজাইটিস, গ্রানিউলোমেটোসিস উইথ পোলিএনজাইটিস। এইখানে আবার শার্গ স্ট্রাউসটা রয়ে গেছে, এইটার নতুন নামটা কি হবে একজন বলো? গুড, গুড। ইজিপিএ, ইসিনোফিলিক গ্রানুলোমেটোসিস। ইসিনোফিলের সাথে একটু সম্পর্ক আছে সেই জন্য, গুড। আচ্ছা, এরপর আরো আছে দেখো, এই যে লিউকোসাইটোক্লাস্টিক ভাস্কুলাইটিস, ওই যে একটু আগে আমি বললাম তোমাদেরকে, যদিও এটা মোস্টলি ডায়াগনোসিসটা হিস্টোপ্যাথোলজি, কিন্তু আমরা দেখিয়েছি কিউটেনিয়াস আলাদাভাবে একটা নামকরণ করেছে। আচ্ছা, এনটিজিবিএম ভাস্কুলাইটিস আমি বলে এসেছি, গ্লোমারুলার বেজমেন্ট মেমব্রেন ডিজিজের সাথে সম্পর্কযুক্ত। আর গতকালকে বোধহয় একটা ক্লাসে আমি বলেছিলাম যে যেগুলো এই ধরনের ফিগার আমরা দেই, তখন কিন্তু ফিগার বা টেবিল নিচে ফুটনোট দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করি, অনেক সময় এটা বুঝাতে হয়। এখানেও আমরা এটা দেখতে পাচ্ছি যে কোনটার কি মিনিং সেটা। ওকে, এখন আমরা যে বললাম এই যে স্মল সাইজ, মিডিয়াম সাইজ আর লার্জ সাইজ, এগুলো বলতে কি বুঝায় সেটা আমাদের একটু বোঝা লাগবে। স্মল সাইজড ভেসেলস বলতে আমরা বুঝাচ্ছি ক্যাপিলারিজ, ভেনিউস এন্ড নন মাস্কুলার আর্টারিওলস ইন সুপারফিশিয়াল এন্ড মিড ডার্মিস। তাহলে মূলত এইসব জায়গাতে ওরা থাকবে, ছোট ছোট ক্যাপিলারিজ, ভেনিউস এন্ড যেসব আর্টারিওলস এর মাস্কুলার কোট নাই, তারা পড়বে এইটার আওতায়। এবং আমরা যদি ডায়ামিটার বলি লেস দেন 50 মাইক্রোমিটার, 50 মাইক্রন, এটা হবে ওদের ডায়ামিটার। এরপর আমরা আসি মিডিয়াম সাইজ ভেসেলস বলতে আমরা কি বুঝাচ্ছি, এরা হচ্ছে 50 to 150 মাইক্রোমিটার ভেসেলস উইথ মাস্কুলার ওয়ালস ইন ডিপ ডার্মিস এন্ড সাবকিউটিস, সাবকিউটিনিয়াস টিস্যু।
এবং ডিপ ডার্মিস পর্যন্ত এরা থাকে, এবং মেইন ভিসারাল আর্টারিজ এন্ড ভেইনস এরা কিন্তু এদের আবার ইনিশিয়াল ব্রাঞ্চেস। তাহলে একদিকে হলো স্কিন, আমরা চিন্তা করলে ডিপ ডার্মিস, সাবকিউটিন, এটা ঠিক ইজি হবে না, এন্ড এটাও আমরা বলতে পারি। অর্থাৎ আমরা যখন একটা ভিসারা বলবো, ভিসারাতে যখন, যেমন মনে করো কিডনিতে যখন একটা ব্লাড ভেসেল ঢুকছে, মেইন যে ব্রাঞ্চটা ঢুকবে ও কিন্তু ওকে এবং ওর ইনিশিয়াল ব্রাঞ্চেস গুলো হবে মিডিয়াম সাইজ আর্টারিজ। আমি তোমাদেরকে একটু আগেই বললাম পলিআর্টারাইটিস নোডোসার কথা, এটা একটা ভালো একটা এক্সাম্পল। আচ্ছা, এরপর আমরা বলেছি লার্জ সাইজ ভেসেল, এটা মানে কি, কনসিস্ট অফ মোর দেন 150 মাইক্রোমিটার উইথ মাস্কুলার ওয়ালস, অবশ্যই থাকবে aorta and its major branches and analogs veins। তো আমরা যখন মাস্কুলাইটিস বলি, মূলত কিন্তু রোগগুলো আর্টারিকে ঘিরে হয়, বাট বেশ কিছু আছে যেগুলো ভেইনও সাথে থাকবে, সেটা নিয়ে আমরা হয়তো আরো ডিপে যখন ঢুকবো তখন আমরা কথা বলবো। তাহলে আমরা বললাম স্মল বলতে বুঝাবো লেস দেন 50 মাইক্রোমিটার, মিডিয়াম সাইজ বলতে বুঝাবো 50 to 150, এবং যারা মেইন ভিসারাল আর্টারিজে ঢুকছে অথবা ডার্মিসে আছে অথবা সাবকিউটেনিয়াস টিস্যুতে আছে, আর লার্জ গুলো হবে 150 মাইক্রোমিটারের বেশি, যেমন aorta and its main branches। ওকে, এখন আমরা একটু ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস এর দিকে তাকাই। আমরা কিভাবে বলি diagnosis often delayed because clinical manifestations can be mimicked by a number of other disorders। অনেক সময় আমাদেরকে ঝামেলায় ফেলে দেয়। যেমন আমি তোমাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দেই, বছর 2 আগের কথা, চেস্ট হসপিটাল থেকে আমাদের কাছে একজন পেশেন্ট আসলেন। সেই ভদ্রলোক, আমি ওখানে আমাদের একজন কলিগ প্রফেসর আলী হোসেন, উনি আমাকে টেলিফোন করে বললেন যে হিজ মাই ক্লাসমেট, সো মিনহাজ এরকম একজন রোগী আমাদের কাছে, আমরা এনটিটিভি দিলাম এবং চেস্ট এক্সরেতে অপাসিটিস গুলো মনে হচ্ছে টিউবারকুলোসিস, এবং উই ট্রাইড আওয়ার বেস্ট, কিন্তু এখন এই পর্যায়ে আমাদের কাছে মনে হচ্ছে একটু ডিফারেন্ট আপনাদের বিষয়। তো এটা, বা আপনারা একটু দেখেন এটা একটু ডায়াগনোসিস করা যায় কিনা। দি পেশেন্ট ওয়াজ সেন্ট টু আস, এবং ইভেন্চুয়ালি আমরা আসলে দেখলাম যে ওখানে আসলে পরবর্তীতে উনার ডায়াগনোসিস হলো গ্র্যানুলোমেটোসিস উইথ পলিএনজাইটিস। আচ্ছা, কফিল কি আজকে আছে আমাদের সাথে? কফিল আছো? জি স্যার, আমি আছি স্যার, আমি আছি। আচ্ছা কফিল, এই যে এইমাত্র যে আমি রোগীর কথা বললাম, উনি কিন্তু সেই রোগী। আজকে উনাকে কি তুমি রিটুক্সিমেব দিচ্ছ? জি স্যার, চলে আসছে স্যার, আমি এখন অর্ডার দিতে বলছি। ভেরি গুড। আচ্ছা, উনি কোথায় আছেন এখন? উনি আছেন হচ্ছে স্যার বাইরে আছেন, আমি ডাকতে পারি স্যার? না, বাইরে আছে মানে কি, আমাদের যারা আজকে হসপিটালে আছে ওদেরকে কি তুমি একটু দেখাতে পারবে উনাকে? তাহলে আমার মনে হয় স্বাস্থ্যবিধি মেনে, বা এখন কি কোনোভাবে উনাকে দেখাতে পারবে না? আচ্ছা ঠিক আছে, কি করা যায় একটু আমি ঠিক বুঝতে পারছি না। তাহলে উনি একজন এক্সাম্পল হচ্ছে, উনি যদি স্যার কপিল ভাই যদি ওই পেশেন্টটাকে স্যার নিয়ে এসে ভিডিওতে দেখায় স্যার, ক্লাসে দেখতে পারবেন, মানে ভিডিও অন করে শো করতে। মানে আমরা কি আজকের এখনকার কথাই বলছি? জি স্যার, এখনকার কথাই বলছি। আচ্ছা, দ্যাট কুড বি ওয়ান্ডারফুল। আচ্ছা কফিল, তাহলে কি করা যাবে এটা একটু? স্যার মাত্র পেশেন্ট আসছে তো স্যার। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, আমার মনে হয় কফিল তুমি যদি উনাকে একটু ডেমনস্ট্রেট করো আমার ক্লাসের পরে, তাইলে ওদের জন্য খুব ভালো হয় আর কি। জি স্যার, প্র্যাকটিক্যাল ইয়ে হয়ে গেল। জি স্যার, এটা একটু করে দিও। তাহলে তুমি একটা ক্লাস নিও ওদেরকে, উনাকে নিয়ে, উনার ইনিশিয়াল ম্যানিফেস্টেশন ছিল কিরকম, তারপরে আমরা ওনাকে ডায়াগনোসিস করলাম, এবং আমরা রিটুক্সিমেব কিভাবে দিব এটাও যদি ওদেরকে একটু বলে দাও, তাহলে ওদের জন্য আমার মনে হয় আজকে থিওরি এন্ড প্র্যাকটিক্যাল দুটোই একটু হয়ে যাবে। ঠিক আছে? জি স্যার। তাহলে তোমরা সাইড এটা কি তোমরাও ফ্রি রেখে আয়োজন করো, তাহলে এটা এইরকম রোগী তো পাওয়া যায় না, বেশি পাওয়া যায় না, তোমরা বুঝতে পারছো। এবং একটু আগেই আমি বলছিলাম যে ডায়াগনোসিস অনেক সময় ডিলে হয়, এবং এই যে আমরা ওনাকে রিটুক্সিমেব দিচ্ছি, এই রিটুক্সিমেব আমরা কিভাবে দেই, কিভাবে দিতে হয়, সেটাও তোমরা আজকে একটু শিখে ফেলবে সবাই।
ডক্টর কফিল তোমাদেরকে একটা পরবর্তীতে ক্লাস নেবেন, ঠিক আছে? আমি পরে আবার একটু ফিডব্যাক চাইবো ফেইজের কাছে কি শিখা হলো সেটা নিয়ে। ওকে, আচ্ছা এরপরে জি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ ওকে, ওয়েলকাম। প্রেজেন্স অফ সার্টেন সাইন্স আর স্ট্রংলি সাজেস্টিভ। আমরা যখন একজন রোগীর আমরা খুব বিপদে পড়ে যাই, কি হতে পারে, তবে দুটো জিনিস মনে রাখবে, একটা হচ্ছে মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স, এটা যদি একজন রোগীর থাকে, সেটা আবার কি সবাইকে শিখতে হবে। মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্সের সাথে পলিনিউরোপ্যাথি অনেক সময় কিন্তু আলাদা করা, তোমাকে পরীক্ষায়ও জিজ্ঞেস করা হবে যে কিভাবে মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্সকে আমরা পলিনিউরোপ্যাথির সাথে আর পার্থক্য করব। সো এগুলোও শিখতে হবে সবাইকে। আচ্ছা, এরপর আসি আমরা পালপেবল পারপুরা। আমরা পারপুরা সম্পর্কে আরেকদিন আমি একটু ওই গত ক্লাসের মধ্যে তোমাদেরকে বলেছি যে হ্যামরেজেস, স্পন্টেনিয়াস হ্যামরেজেস ইনটু স্কিন এন্ড মিউকাস মেমব্রেন, এগুলোকে আমরা পারপুরা বলি। তাহলে পিনহেড সাইজ যখন হবে তখন আমরা বলবো পেটেচি আর লেস দেন 1 সেন্টিমিটার, অথবা কোথাও কোথাও লেখা থাকবে লেস দেন 0.5 সেন্টিমিটার, সেগুলোকে আমরা বলবো পারপুরা। এই পারপুরাগুলো যখন পালপেবল হবে, তুমি ধরতে পারছো, বুঝতে পারছো, এগুলো কিন্তু উইল গো ইন ফেভার অফ ভাস্কুলাইটিস। আর আমরা অনেকেই জানি যে, যেমন আমি যদি বলি যে পারপুরা হয় ইমিউন থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, কোয়াইট কমন, আইটিপি বলি আমরা, যেটা আগে নাম ছিল ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, আজকাল বলা হয় ইমিউন থ্রম্বোসাইটোপেনিক পারপুরা। তাহলে সেখানে কিন্তু এটা তখন এটা আসবে বিষয়টা। পালপেবল যদি হয় তাহলে সেটা পক্ষে যাবে ভাস্কিউলাইটিস, এবং সেটা যে ওই যে যেমন একটা উদাহরণ হচ্ছে কিউটেনিয়াস লিউকোসাইটোপ্লাস্টিক ভাস্কুলাইটিস। লিউকোসাইটোপ্লাস্টিক নামটা কেন আসলো সেটা হয়তো আরেকটু পরে আমরা একটু পেয়ে যাব, আশা করছি একটু স্লাইড তোমাদেরকে দেখাবো, ওটা থেকে তোমরা মানেটা বুঝতে পারবে, নাম থেকেই বুঝে যাচ্ছে জিনিসটা কি। লিউকোসাইটের ক্লাস্ট মানেই হলো এক ধরনের ধ্বংসকে বুঝায়। ওকে, তাহলে দুটো দুটো চিহ্নর কথা আমরা এখানে বললাম, বিশেষ করে মনে রাখার কথা। একটা হচ্ছে মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স, আদারওয়াইজ আমি ব্যাখ্যা করতে পারছি না, বা বা ইভেন ইভেন যখনই আসবে এরকম, এবং এসিমেট্রিক পলিনিউরোপ্যাথি আমি পাচ্ছি একজন রোগী, উনি হয়তো একটা চিন্তা করতে হবে আমাকে যে কোটিডিক ভাস্কুলাইটিস আর পারপুরা, এরও বাইরে কতগুলো। যেমন আমি একটু বলি, এই যে আমরা যে যে পেশেন্টের কথা বললাম গ্র্যানিউলোমাটোসিস উইথ পলিএনজাইটিস, উনার প্রেজেন্টেশন হয়তো তুমি খুঁজলে দেখবে কাশি, তারপরে একটু হিমোপ্টাইসিস ছিল, কি ছিল না আমি এই মুহূর্তে ভুলে গিয়েছি, একটু প্রোডাক্টিভিটি স্পুটাম ছিল হয়তো, তারপরে ক্রাস্ট গুলো থাকে, ক্রাস্ট, নেজাল ক্রাস্ট, হয়তো নাক দিয়ে শক্ত শক্ত ক্রাস্ট তৈরি হওয়া। এবং বলা হয় যে এই যে ইএনটি, ইয়ার নোজ থ্রোট, এই রিলেটেড প্রায় 17 ম্যানিফেস্টেশনস এই গ্র্যানুলোম্যাটোসিস উইথ পলিএনজাইটিসে আমরা পেয়ে যেতে পারি। তো 17 ম্যানিফেস্টেশনস হতে পারে। তো সেই সেই জায়গাগুলো দিয়ে অনেকে প্রেজেন্ট করবেন, কিন্তু সেটা হচ্ছে আরেকটা ভিন্ন চিত্র, এবং এক একটাতে এক এক ধরনের প্রেজেন্টেশন হবে, সেটা ঠিক আছে। যেমন টাকায়াসু আর্টারাইটিস, টাকায়াসুজ আর্টারাইটিসে আমরা বলি পালসলেস ডিজিজ, আমরা পেরিফেরাল পালস যেমন রেডিয়াল পালস আমরা ধরতে গিয়ে দেখবো এসিমেট্রি অফ দি পালসেস, এক পাশে ভালো এক পাশে কম। তারপরে এর জন্য বলি আমরা যে সবসময় যখন আমরা পালস দেখব আমরা কিন্তু দুপাশই দেখবো, কম্পেয়ার করব, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, আদারওয়াইজ আমরা মিস করতে পারি। জায়েন্ট সেল আর্টারাইটিস, তীব্র মাথা ব্যথা নিয়ে আমাদের কাছে আসতে পারেন একজন বয়স্ক মানুষ, আমাদের তখন আমরা যখন দেখবো সাধারণ প্যারাসিটামল বা এই ধরনের ওষুধে যাচ্ছে না, একজন বয়স্ক মানুষের ইএসআর অনেক বেশি, আমাদেরকে there should be high index of suspicion that could it be giant cell arteritis, এইভাবে বিষয়গুলো চিন্তা করতে হয়। তো অনেক পেশেন্ট আছেন সাডেনলি ব্লাইন্ডনেস নিয়ে এসে পড়তে পারেন, তার আগে হয়তো আমরা হিস্ট্রি নিলে দেখবো মাথা ব্যথা ছিল, তারপরে ব্লাইন্ড হয়ে গেছেন। সো এইভাবে আমরা চিন্তা করব। বাট এই দুটো জায়গা যেটা আমরা এখন আলাপ করলাম, এগুলো কিন্তু কমন বা কমনেস্ট ম্যানিফেস্টেশনও আমরা বলে ফেলতে পারবো। আচ্ছা, এরপর ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন আরেকটা শেষ স্লাইডে এখানে দেখাচ্ছে পালমোনারি রেনাল ইনভলভমেন্ট নিয়ে অনেকে আসতে পারবে। কম্বিনেশন অফ হিমোপ্টাইসিস এন্ড রেনাল ইনভলভমেন্ট সাজেস্টিভ অফ জিপিএ অর এনপিএ। এই যে আমরা বলছিলাম যে জিপিএ আর এমপিএ থেকে এই দুটোতেই কিন্তু বিশেষ করে আমরা রেনাল ইনভলভমেন্টও খুঁজি, ভেরি ইম্পর্টেন্ট, এবং এই কম্বিনেশন থাকাটা
ভেরি লাইকলি সাধারণত বলা হয় যে জিপি এর রোগীদের উপরের দিকে বেশি থাকবে, ইএনটি রিলেটেড, আপার রেসপিরেটরি ট্রাক্ট রিলেটেড বেশি থাকবে। আর রেনাল ইনভলভমেন্টটা বেশি থাকবে মাইক্রোস্কোপিক পলিএনজাইটিস গ্রুপে। কিন্তু অন্যান্য অর্গানের ম্যানিফেস্টেশনও থাকতে পারে। তোমরা যেমন গুড পাস্টিউর সিনড্রোমের নাম অনেকেই হয়তো জানো। সো এগুলো কিন্তু আসলে ভাস্কুলাইটিস রিলেটেড। আচ্ছা, এখন আমরা আসি যে খুব সহজে আমরা একটু বুঝার জন্য কয়েকটি ম্যানিফেস্টেশনস এরও বাইরে, আমি কিছু বিশেষ করে দুটো তো গুরুত্বপূর্ণ বললাম, এরও বাইরে আমরা যদি লার্জ ভেসেলস ভাস্কুলাইটিস, মিডিয়াম ভেসেল ভাস্কুলাইটিস আর স্মল ভেসেল ভাস্কুলাইটিসের কয়েকটি ম্যানিফেস্টেশনস বড় দাগে একটু দেখি। একটা হচ্ছে যেমন লার্জ ভেসেল ভাস্কুলাইটিসের রোগীরা লিম্ব ক্লোডিকেশন, যেমন এই যে আমরা টাকায়াসু আর্টারাইটিসের কথা বলছিলাম, রোগীরা কিন্তু তোমাকে বলবেন যে যেমন ফিমেলদের একটু বেশি আমরা দেখি। সো এই যে সাংসারিক কাজকর্মগুলো করতে গেলে হাতের মধ্যে ব্যথা হয়, যন্ত্রণা হয়। সো লিম্ব ক্লোডিকেশন, তোমরা অনেকেই এটার সাথে পরিচিত আসো, বিশেষ করে নিউরোজেনিক ক্লোডিকেশনের সাথে, যে কিছু দূর হাঁটলে পায়ে যন্ত্রণা হয়, ব্যথা হয়, এইভাবে রোগীরা বলেন লোয়ার লিম্ব ক্লোডিকেশন। আপার লিম্ব ক্লোডিকেশন কিন্তু আবার এই টাকায়াসুস বেশি হয়, টাকায়াসু আর্টারাইটিস। তারপরে দেখো এসিমেট্রিক্যাল ব্লাড প্রেশার, এসিমেট্রিক ব্লাড প্রেশার। সো আমি একটু আগে বলছিলাম পালস একদিকে কম একদিকে বেশি, স্বাভাবিকভাবেই তাহলে অথবা একদিকে নাই একদিকে আসে, সো এসিমেট্রিক ব্লাড প্রেশার হবে, সেটাই প্রত্যাশিত। তারপরে অ্যাবসেন্স অফ পালস অথবা এসিমেট্রি অফ পালস, এটার কথা আমি বলে এসেছি, ব্রুই পাওয়া যায় এই জায়ান্ট সেল আর্টারাইটিস অথবা টাকায়াসুস আর্টারাইটিস অথবা পলিআর্টারাইটিস নোডোসায়ও পাই, কিন্তু আমরা এই দুটোতে বেশি পাই দেখে এরা লার্জ ভেসেলের দিকে ঢুকলো। তাহলে আমরা কি করি, আমরা ক্যারোটিডে ব্রুই খোঁজার চেষ্টা করি, আমরা ওইদিকে সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারির ওদিকে গিয়ে ব্রুই খোঁজার চেষ্টা করি যখন আমরা জায়ান্ট সেল আর্টারাইটিস চিন্তা করি। আমরা যখন টাকায়াসুস আর্টারাইটিস চিন্তা করি তখন আমরা ক্যারোটিড আর্টারিজ গুলো অ্যান্ড ইস ব্রাঞ্চেস, তারপরে সাবক্লেভিয়ান আর্টারি, এইগুলোর উপরে আমরা একটু খোঁজার চেষ্টা করি। অনেক সময় এক্সিলারি আর্টারির দিকে গিয়ে আমরা খোঁজার চেষ্টা করব ব্রুই পাওয়া যাচ্ছে কিনা। অ্যাওর্টিক ডাইলেটেশন, রেনোভাস্কুলার হাইপারটেনশন, এটাও কিন্তু এই 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 লার্জ ভেসেল ভাস্কুলাইটিসে পসিবল। মিডিয়ামের কিছু ম্যানিফেস্টেশনস আমরা একটু মনে রাখার চেষ্টা করি, তার মধ্যে নোডিউলস পাওয়া যায়, পলিআর্টারাইটিস নোডোসা। এই নোডিউলকে ঘিরেই ডায়াগনোসিসের চিন্তা ভাবনা শুরু হয়, এবং এগুলো একটু অনেক সময় আমরা এগুলো পেয়ে যাই, কিউটেনিয়াস নোডিউলস থাকে রোগীদের, আলসার্স পেতে পারি আমরা খুঁজলে। লিভিডো রেটিকুলারিজ একটা ইম্পর্টেন্ট ম্যানিফেস্টেশন, তোমরা জানো যে লিভিডো রেটিকুলারিজ আরো অনেকগুলো কন্ডিশনসে পাওয়া যেতে পারে, বাট মিডিয়াম ভেসেল ভাস্কুলাইটিসেরও একটা গুরুত্বপূর্ণ ম্যানিফেস্টেশন হচ্ছে লিভিডো রেটিকুলারিস। ডিজিটাল আলসার, ডিজিটাল গ্যাংগ্রিন, এগুলো আমরা পেতে পারি। মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স, আমি একটু আগে বলেছি তোমাদেরকে, অনেকগুলো জায়গাতে এরকম মাইক্রো এনিউরিজমস নিয়ে আসতে পারে। রেনোভাস্কুলার হাইপারটেনশন আমরা বুঝতে পারছি এটা লার্জ ভেসেলে পসিবল, এখানেও পসিবল, এবং এখানে বিশেষ করে ওই যে যেমন কিডনিতে যে ব্লাড ভেসেলস ঢুকছে সেখানে ভাস্কুলাইটিস হয়ে এই ধরনের একটা ঘটনা তৈরি করতে পারে। এইবার আমরা আসি স্মল ভেসেল ভাস্কুলাইটিসের। এই যে উপর থেকে নিচে আমরা যাচ্ছি, এগুলো কিন্তু কমনেস্ট থেকে আনকমনের দিকে যাওয়া, এইভাবে একটু মনে রাখতে হবে তোমাদের। সো এখানে দেখো পারপুরা আমরা তাহলে এক কথায় বলতে পারি যে কমনেস্ট ক্লিনিক্যাল ফিচার অফ স্মল ভেসেল ভাস্কুলাইটিস, পালপেবল পারপুরা। এর ছাড়া কি হতে পারে, ভেসিকুলো বুলাস লিশনস পেতে পারি আমরা স্কিনে, আর্টিকেরিয়া, এগুলোর সাথে সবাই তোমরা পরিচিত, আমি এখন আর ডিটেলস আলাপ করছি না। অনেক রোগীদের গ্লোমারিউলোনেফ্রাইটিস হবে ম্যানিফেস্টেশন, এই যে যেমন একটু আগে আমি বললাম জিপিএ, ইজিপিএ তে যে হবে না তা কিন্তু না, ওদেরও হতে পারে। আবার এলপিএ, একটু আগে আমরা এগুলো নিয়ে কথা বলেছি। এলভিওলার হ্যামরেজ, ভেরি ইম্পর্টেন্ট, অনেক পেশেন্টের হিমোপাইসিস হবে, এবং এগুলো কিন্তু এলভিওলার হ্যামরেজ একটা গুরুত্বপূর্ণ ম্যানিফেস্টেশন, ইট কুড বি লাইফ থ্রেটেনিং। তোমাদের তখন ইউ হ্যাভ টু রান, ইউ ক্যানট ওয়াক, দৌড়াতে হবে, তখন তাড়াতাড়ি ম্যানেজমেন্টে যেতে হবে। কিউটেনিয়াস এক্সট্রাভাস্কুলার নেক্রোটাইজিং গ্রেনিউলোমা, স্প্লিন্টার হ্যামরেজেস, আমরা যখন বলি স্প্লিন্টার হ্যামরেজেস আমরা বলি সাবিকিউট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস, আমরা বলি ট্রমা,
আমরা বলি সোরিয়াটিক আর্থ্রাইটিস, আমরা স্মল ভেসেল ভাস্কুলাইটিসও বলবো। একটা ম্যানিফেস্টেশন হতে পারে স্প্লিন্টার হেমোরয়েডিস। অনেক রোগীদের চোখ আক্রমণ হতে পারে, ইউভাইটিস, এপিস্ক্লেরাইটিস, স্ক্লেরাইটিস, এই ধরনের ম্যানিফেস্টেশনও আমরা ভাস্কুলাইটিসে পেতে পারি এইভাবে। ও আই এম সরি, আর একদম নিচের এগুলো অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু কনস্টিটিউশনাল সিমটমস অনেকেরই এগুলো থাকবে: ফিভার, ওয়েট লস, মেলেইস, অ্যাথ্রালজিয়া, আর্থ্রাইটিস। এবং এটা কমন টু অল ভেসেল সাইজেস, এর জন্যই তাহলে এই যে আমাদের আর্থ্রালজিয়া, আর্থ্রাইটিস, তারপরে ফিভার, ওয়েট লস, মেলেইস, এগুলো মেলেইস বা ফেটিগ, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলোকে কিন্তু হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। আমার এখনো মনে আছে, আমরা একবার ওয়ার্ডে একজন রুগী পেলাম চিটাগং থেকে আসা, অনেক বছর আগের কথা বলছি, আমি তখন তোমাদের মতো ট্রেইনি ছিলাম। আমাদের মেডিসিন ওয়ার্ডে এসেছিল সেই রুগী, এবং সেই রুগী এরকম জ্বর জ্বর দীর্ঘদিনের জ্বর, লো গ্রেড ফিভার, যায় না চিটাগঙ্গে দেখিয়ে দেখিয়ে আমার ঢাকায় এসে আমাদের এখানে ইভেনচুয়ালি ভর্তি হওয়ার পরে আমরা ফরচুনেটলি আমরাই তখন ইয়াং ডক্টর যখন ছিলাম, আমরা এই পালস পরীক্ষা করতে গিয়ে ফরচুনেটলি প্রথমে আমি এটা ডিটেক্ট করলাম যে এসিমেট্রি অফ দি পালসেস আছে পেশেন্টের। পরে আমি আমার কনসালটেন্ট প্রফেসর আলম স্যারের সাথে আলোচনা করলাম, এবং এরপরে আমরা দেখলাম যে ওই রোগীর কিন্তু এই টাকায়াসু আর্টারাইটিস, স্টিল আই রিমেম্বার, 19 or 20 years old ফিমেল পেশেন্ট ছিলেন। তো যাই হোক, এইভাবে কিন্তু তোমরা সবাই একটুখানি খেয়াল রাখতে হবে যে এইটা পসিবল। অনেক সময় সিমেট্রি অফ দি পালসেস, এবং ফিভার নিয়ে আসা রোগী, ফিভার অফ আননোন অরিজিন, তোমরা যদি পড়ো পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন, ওখানেও কিন্তু দেখবে যে একটা পসিবিলিটি হচ্ছে ভাস্কুলাইটিস। ওকে, এরপরে আমরা একটু ডায়াগনস্টিক অ্যাপ্রোচের কথা চিন্তা করি, আরেকটু আমরা একটা বোঝার চেষ্টা করি। তাহলে আমরা একটু ড্রাগ ইনডিউসড অনেক সময় কিন্তু ভাস্কুলাইটিস পেতে পারি। বেশ কিছু ড্রাগস আছে, আমি দুই একটা ওইখানে দেখিয়েছি, হাইড্রোলাজিন ইত্যাদি ইত্যাদি, বাট আদার ড্রাগসও পসিবল হাইপার সেন্সিটিভিটি ভাস্কুলাইটিস করতে পারে। সো উই মাস্ট নট ফরগেট রিগার্ডিং ড্রাগস, দেয়ার আর সেভারেল ড্রাগস। আমরা পরে হয়তো একটা লিস্ট তোমাদেরকে দেখাবো, আজকে কতটুকু সময় পাবো আমি জানি না। হেপাটাইটিস সি ভাইরাস, ক্রায়োগ্লোবিউলিনেমিয়া, হেপাটাইটিস বি ভাইরাস, পলিআর্টারাইটিস নোডোসা, এগুলোর সাথে সম্পর্কযুক্ত। এবং এই বয়সটা কিন্তু গুরুত্বপূর্ণ, সেক্সটা গুরুত্বপূর্ণ। ফর এক্সাম্পল, আমি একটু আগেই বলেছি তোমাদেরকে, যেমন জায়েন্ট সেল আর্টারাইটিস বয়স্কদের বেশি হয়, পক্ষান্তরে টাকায়াসিস আর্টারাইটিস কম বয়সের বেশি হয়, সেক্স ফিমেইলে বেশি হয়। এভাবে একটা পার্থক্য করার কথা আমাদের সবসময় মাথায় রাখতেই হবে, যে কোনো ডিজিজে। কিন্তু রিউমাটোলজিক্যাল ডিজিজে আমরা এটা আলোচনা করেছি, আছে কি নাই। আচ্ছা, এখন আমরা একটু চ্যাপেল হিল, আমরা যে ওই যে কনফারেন্স কনসেনসাস নিয়ে কথা বলছিলাম, সিএইচসিসি 2012 ডেফিনিশন, এটা নিয়ে আমাদের একটুখানি চিন্তা করার জায়গা আছে। আচ্ছা, এই এই তো এখন আমরা কি আজকে এটা পারবো, নাকি আমরা একটু, তোমাদের কি মতামত, আর নাকি আমরা একটু ক্রায়োগ্লোবিউলিনেমিক দেখে ফেলবো, বেশি দূরে এগোতে পারি? আচ্ছা, আমরা একটু একটা কাজ করি, দাঁড়াও আমি একটা মিনিট, আমি একটু, আমরা আরেকটু এগোই না, সামান্য একটু এগোই একটা।
স্যার আসসালামু আলাইকুম। প্রপারলি শোনা যাচ্ছে না তো? আচ্ছা, এখন হ্যালো, তোমরা কি আমাকে জি স্যার, শুনতে পাচ্ছ? জি স্যার শোনা যাচ্ছে। স্যার, ফজল শোনা মিয়া, যাচ্ছে ওকে। এখন। আচ্ছা, আমরা তাহলে একটু দেখি যে টাকায়াসু আর্টারাইটিস আমরা বললাম, তাহলে এই ওরা যে লার্জ ভেসেল ভাস্কুলাইটিস, vasculitis affecting large arteries more often than other large arteries are the aorta and its major branches. Any size artery may be affected. তাহলে আমরা যখন বলি ইস মেজর ব্রাঞ্চেস, তাহলে কি কি আসে তখন এই মেজর ব্রাঞ্চেসে? একজন আমাকে একটু স্মরণ করিয়ে দাও না একটু, কি কি বলি আমরা সাধারণত? ক্যারোটিড আর্টারি, ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক আর সাবক্লেভিয়ান আর্টারি। গুড, ভেরি গুড। তাহলে রাইট সাইডে হচ্ছে ব্রেকিওসেফালিক ট্রাঙ্ক, আমরা মনে রাখবো। পরে আবার এটা ভাগ হয়ে গেল, তাই না? সাবক্লেভিয়ান হয়ে গেল একটা, আর ওদিকে কমন ক্যারোটিড, রাইট কমন ক্যারোটিড। ঠিক তেমনি একটা আমরা একেবারে এক্সট্রিম লেফটের দিক থেকে লেফট সাবক্লেভিয়ান আর্টারি আলাদাভাবে বের হবে, আর মাঝখান থেকে কমন ক্যারোটিড, এই তো, তাই না? এবং এইটাই আমরা মনে রাখবো। এবং এটা যেমন তারপরে হাতের দিকে যদি আমরা চিন্তা করি, দেখো তাহলে সেটা আবার হাতের দিকে আমরা যদি চিন্তা করি, তাহলে সেটা সেই সাবক্লেভিয়ান আর্টারি কিন্তু আবার এক্সিলারি আর্টারি হচ্ছে, ব্রেকিয়াল আর্টারি হচ্ছে, রেডিয়াল আর্টারি হচ্ছে, আলনার আর্টারি হচ্ছে, তারপরে সাপ্লাই গুলো দিল। ঠিক তেমনি কমন ক্যারোটিড আমরা যে বলছি, এই কমন ক্যারোটিড কিন্তু আবার এক্সটার্নাল ক্যারোটিড হয়ে গেল, ইন্টারনাল ক্যারোটিড হয়ে গেল, ইন্টারনাল ক্যারোটিড বিশেষ করে ব্রেইনে চলে গেল, এক্সটার্নাল ক্যারোটিড বাইরের এই যে স্ট্রাকচারগুলো। এখানে আমাদের এখানে যে ইন্টারেস্ট যেটা বেশি, সেই জায়গাগুলোর মধ্যে তাহলে এরা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করবে। এবং এই যে আমরা একটু বলছিলাম যে জায়ান্ট সেল আর্টারাইটিসে বিশেষ করে সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি অনেক বেশি গুরুত্ব আছে। এগুলো যখন আমরা স্পেসিফিক ডিজিজ গুলো আলোচনা করব তখন আরো বেশি শেখা যাবে। এখন দেখো তাহলে এই এই আরেকটা কথা ইম্পর্টেন্ট, এই দুটোতে লার্জ ভেসেল ভাস্কুলাইটিসে এটা অফটেন গ্রেনিউলোমেটাস, এই কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ, অফটেন গ্রেনিউলোমেটাস। তাহলে জায়ান্ট সেল আর টাকায়াস, এটা মনে রাখবা। অনেক সময় পরীক্ষায় তোমাদেরকে জিজ্ঞেস করে যে গ্রেনিউলোমেটাস লিশনের এক্সাম্পল কি কি আছে। তা আমরা জানি যেমন আমাদের টিউবারকুলোসিস, চট করে আমাদের মনে পড়ে টিউবারকুলোসিস, সার্কয়েডোসিস, ক্রনস ডিজিজ। তেমনি এই যে ভাস্কুলাইটিস দুটো, বিশেষ করে এই যে লার্জ ভেসেল ভাস্কুলাইটিস, এগুলো তোমরা ভুলে যেও না আর কি, এগুলো ইম্পর্টেন্ট। আমরা তাহলে predominantly affecting the aorta and these major branches, onset usually in patients younger than 50 years, এগুলো আমরা ইতিমধ্যে শিখে ফেলেছি। giant cell arteritis, often granulomatous, usually affecting the aorta and these major branches with a predilection for the branches of the carotid and vertebral arteries, often involves the temporal artery, onset usually in patients older than 50 years and often associated with polymyalgia rheumatica. এটাও আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু যে জায়ান্ট সেল আর্টারাইটিসের অনেক রোগীর আবার পলিমায়ালজিয়া রিউমেটিকা আছে কি নাই, দুটো অ্যাসোসিয়েশন। যিনাদের আমরা পলিমায়ালজিয়া রিউমেটিকা ডায়াগনোসিস করব, ওনাদের জায়ান্ট সেল আর্টারাইটিস আছে কিনা। আবার যাদের জায়ান্ট সেল আর্টারাইটিস ডায়াগনোসিস করলাম, ওনাদের পলিমায়ালজিয়া রিউমেটিকা আছে কিনা। সবাই একটা ছোট্ট নোট করো যে আমি এই রোগটা সম্পর্কেও পড়বো, পলিমায়ালজিয়া রিউমেটিকা। একটু তোমাদের এটা ছোট করে শিখলেই হবে, ডেভিডসন থেকেই পড়ে ফেলতে পারো। আর এটা আমাদের এশিয়ানদের কম হয় বললে কিন্তু এর ডাজ নট মিন যে হয় না, তারপরও আমরা ফাঁকে ফাঁকে মিস করি, কেননা এটা রিউমেটয়েড আর্থ্রাইটিস লাইক ম্যানিফেস্টেশন হতে পারে অনেক সময়। সো ইট মে কনফিউজ আস। অনেক রোগী আছেন যারা নেক পেইন নিয়ে আসবেন, শোল্ডার পেইন নিয়ে আসবেন, আসলে ওনার রোগ হচ্ছে পলিমায়ালজিয়া রিউমাটিকা। ওনার হয়তো ভেরি হাই ইএসআর, স্টিরয়েড দিলে কিন্তু খুব দ্রুত রেসপন্স করে। এই জায়গাটায় আমরা আবার ওই যে ড্রামাটিক শব্দটা ব্যবহার করতে পারি, পলিমায়ালজিয়া রিউমেটিকার ট্রিটমেন্টে ইট মে বি ড্রামাটিক উইথ স্টিরয়েড। সো স্টিরয়েডের যে জায়গাটাতে আবার সঠিক ব্যবহার, সেটা যেন আমরা ঠিক মতো করতে পারি, সেটাও কিন্তু আমাদের শিখতে হবে। যেমন এই যে দুটো রোগের কথা আমরা বলছি, জায়ান্ট সেল আর্টারাইটিস, টাকায়াসু আর্টারাইটিস, এইসব জায়গায়ও কিন্তু আমাদের স্টিরয়েড দেওয়া লাগে। ভাস্কুলাইটিস বেশ কিছু কন্ডিশনসে আমাদের কিন্তু স্টিরয়েড ছাড়া আমরা চলতে পারবো না। ওকে, আচ্ছা, তারপরে আমরা আসি, সরি মিডিয়াম ভেসেল বাদ হয়ে গেল। মিডিয়াম ভেসেলে কি লিখেছে ওরা?
Vasculitis predominantly affecting medium arteries, defined as the main visceral arteries and their branches. Any size artery may be affected. Inflammatory aneurysms and stenosis are common. এগুলো আবার বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এই ভিসারাল রিলেটেড আলোচনায় পলিআর্টারাইটিস নোডোসা আসে, সেজন্য আমরা আর স্কিনের ম্যানিফেস্টেশনটা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। সো পলিআর্টারাইটিস নোডোসা কিভাবে লিখেছে ওরা, নেক্রোটাইজিং আর্টারাইটিস অফ মিডিয়াম অর স্মল আর্টারিজ। ও একটা কথা বলি যে এই পলিআর্টারাইটিস নোডোসা কিন্তু আবার ওভারল্যাপ হয়, মিডিয়ামের সাথে কিছু স্মল আর্টারিজও ইনভলভ হয়ে থাকে, শুধু মিডিয়াম না। Necrotizing arteritis of medium or small arteries without glomerulonephritis, or vasculitis in arterioles, capillaries or venules, এগুলো যখন ঘটবে তখন আমরা সেটাকে বলবো স্মল ভেসেল, and not associated with ANCAs, anti-neutrophils, cytoplasmic antibodies এর সাথে associated না, স্মল ভেসেল ভাস্কুলাইটিস না, এবং মিডিয়াম ভেসেলকে ধরবে, অথবা স্মল আর্টারি যাদেরকে আবার এগুলো আমরা রুল আউট করতে পারবো, ওনারা পড়বেন এই গ্রুপে। কাওয়াসাকি ডিজিজ আমরা একটু আগেই বলছিলাম যে বাচ্চাদের বেশি হয়, আর্টারাইটিস অ্যাসোসিয়েটেড উইথ নিউকোকিউটিনাস লিম্ফ নোড সিনড্রোম, predominantly affecting medium and small arteries. Coronary arteries are often involved. Aorta and large arteries may be involved, usually occurs in infants and young children. জাপানে প্রথম আবিষ্কৃত হয়, এবং এই যে আমরা এই যেটার কথা বলছিলাম মাল্টি সিস্টেম ইনফ্লেমেটরি সিনড্রোম ইন চিলড্রেন, MIS-C, সো সেটাতেও কিন্তু ঠিক এই ধরনের ম্যানিফেস্টেশনস গুলোর থাকার কারণে ওর যে কাওয়াসাকি লাইক ডিজিজ হচ্ছে করোনা ভাইরাস বাচ্চাদের, যেটা আর কি। ওকে, এখন আসি আমরা আনকা অ্যাসোসিয়েটেড ভাস্কুলাইটিস আমরা কি পাবো। আচ্ছা, স্মল ভেসেল ভাস্কুলাইটিস বলতে বোঝাবে ভাস্কুলাইটিস প্রিডোমিনেন্টলি এফেক্টিং স্মল ভেসেলস, defined as small intraparenchymal arteries, arterioles, capillaries and venules. Medium arteries and veins may be affected. ওই যে তাহলে আমি বললাম যে মিডিয়াম আর স্মল একটু ওভারল্যাপ থাকতে পারে। এখন আসি আমরা আনকা অ্যাসোসিয়েটেড ভাস্কুলাইটিস, বলছে নেক্রোটাইজিং ভাস্কুলাইটিস। সব জায়গায় কিন্তু আবার দেখো ওখানে কিন্তু নেক্রোসিস হয়, সো ইনফ্লেমেশন, ফিব্রিনয়েড নেক্রোসিস, এগুলো কিন্তু হলমার্ক হয় অনেক সময় যখন বায়োপসি করবে, এগুলো কিন্তু আবার তখন ফিব্রিনয়েড নেক্রোসিস আছে কিনা ওয়ালের, সেগুলো আমরা খুঁজতে থাকি। আমরা আগেই বলেছি যে মুরাল স্ট্রাকচারের ড্যামেজ। ওকে, তাহলে নেক্রোটাইজিং ভাস্কুলাইটিস উইথ ফিউ অর নো ইমিউন ডিপোজিটস, ও এদেরকে কিন্তু আবার বলা হয় পোসি ইমিউন ডিজিজেস, এটা মনে রাখতে হবে। আনকা অ্যাসোসিয়েটেড ভাস্কুলাইটিস গুলোকে পোসি ইমিউন ডিজিজেসও বলে। এর মানে হচ্ছে ওই যে তোমার IgA, IgG, IgM এগুলোর ডিপোজিশন অনেক অনেক কম থাকে ইন কম্পারিজন টু আদার স্মল ভেসেল ভাস্কুলাইটিস। আচ্ছা, predominantly affecting small vessels, capillaries, venules, arterioles and small arteries associated with myeloperoxidase, MPO, ANCA or proteinase 3 ANCA। এখনকার ল্যাবরেটরি গুলো কিন্তু এই তোমার এই সি আনকা, পি আনকা এগুলো থেকে বেশি গুরুত্ব দিচ্ছে এই তোমার এইটাকে কি বলে এটাকে, সরি, MPO। এটা একটু মনে রাখার তোমরা চেষ্টা করো যে প্রোটিনেজ 3 রিলেটেড আনকা আর মাইলোপারঅক্সিডেজ রিলেটেড আনকা। সো PR3 সাধারণত এটা আমরা দেখি যে গ্রানুলোমেটোসিস উইথ পলিএনজাইটিস, এটার সাথে হয়তো PR3 এটা বেশি সম্পর্কিত। প্রোটিনেজ 3, এন্টি প্রোটিনেজ 3 অ্যান্টিবডি সাথে থাকে। সো আমরা যখন লিখি যে NTPR3, এটা যদি পজিটিভ হয় তাহলে স্ট্রং সাসপিশন হয়ে যাচ্ছে গ্রানুলোমেটোসিস উইথ পলিএনজাইটিস, GP এর সাথে। আর MPO অ্যান্টিবডি বেশি থাকে এই যে আমরা যে বললাম, এবং এটা ইসিনোফিলিক আরেকটা ভেরিয়েন্টও, এটা একটু MPOটা মাইলোপারঅক্সিডেজ অ্যান্টিবডি, এটার এগেনস্ট অ্যান্টিবডি এটা একটু বেশি থাকে তোমার এই মাইক্রোস্কোপিক পলিএনজাইটিস ওই গ্রুপটাতে। সো এখন কিন্তু এটা শিখতে হবে তোমাদেরকে, এন্টি প্রোটিনেজ 3 আর MPO
সি আনকা পি আনকা থেকে এইগুলো অস্তিত্বটা বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে মাইক্রোস্কোপিক পলিএনজাইটিস, আমরা ওখানে নেক্রোটাইজিং ভাস্কুলাইটিস with few or no immune deposits predominantly affecting small vessels. Necrotizing arteritis involving small and medium arteries may be present. Necrotizing glomerulonephritis is very common. Pulmonary capillaries often occurs. Granulomatous inflammation is absent. তাহলে এখানে দেখো ওই যে আমরা কোন দুটোতে বলে আসলাম যে আমাদের গ্র্যানিউলোমা থাকে, কোনটাতে থাকে গ্র্যানিউলোমা? টাকাসো আর্টারিটিস, জ্যানসেন আর্টারিটিস। ভেরি গুড। এগুলোতে কিন্তু আবার এটা আমরা পাই না, এই যে যেমন আমরা এখন এমপিএ নিয়ে আলোচনা করছি এখানে। তাহলে বেশি আমরা খুঁজবো কোন অর্গান এমপিএ ডায়াগনোসিস করার জন্য, মাইক্রোস্কোপিক পলিএনজাইটিস বলার জন্য কোন অর্গানে বেশি ইনভলভমেন্ট বেশি হবে? রেনাল রেনাল রেনাল। হ্যাঁ, ফেজ এরা বলতে পারছে না এখনো। আচ্ছা, রেনাল হবে বেশি। আর এরপর আমরা আসি, এবং কিন্তু আমরা রেসপিরেটরি ইনভলভমেন্ট পেতে পারি, আমরা অন্যান্য অর্গানও ইনভলভ, এগুলো সবই কিন্তু মাল্টি সিস্টেম ডিসঅর্ডার, মাল্টি অর্গান মে বি এফেক্টেড, কিন্তু প্রিডমিনেন্ট একটা কথা আমরা একটু মনে রাখবো। এবং আমরা আরেকটা কথা গুরুত্বপূর্ণ এখানে কি বলেছি, আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট কি বললাম, কি থাকবে না? পসিমিউন। ভেরি গুড। পসিমিউন উত্তরটা কে দিল? ডক্টর রাশেদুল হাসান স্যার, মোহাম্মদ রাশেদুল। ওকে, রাশেদুল, থ্যাংক ইউ ভেরি মাচ। সো খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে কয়েকটি কথা, গুরুত্বপূর্ণ কথাগুলোকে পিক আপ করা, এটা ইম্পর্টেন্ট। তাহলে এখানে পসি ইমিউন হবে, এই যে আনকা অ্যাসোসিয়েটেড ভাস্কুলাইটিসে ইমিউন ডিপোজিশনস, আমরা এটা যখন বায়োপসি করতে দিব তখন আমরা চাই কি চাই না, এটা যদি জিনাকে আমরা রিকোয়েস্ট করলাম, ওনাকে যদি আমরা বলে না দেই তাহলে কিন্তু উনি পাঠাবে না। তাহলে কি হবে বিষয়টা, ওইটা করার জন্য আমাদের কিন্তু বলে দিতে হবে যে আমরা ইমিউনোফ্লুরোসেন্স চাই। বুঝতে পারলে তোমরা আমার কথাটা? আমরা কিন্তু কি করব এখানে, কেন আমরা এটা আলাদা করতে হবে, কেন একজন কি বলতে পারবে ফেইজে, কেন এটা আলাদা করে সার্জনকে বলতে হবে, কেন যে আমরা এটা চাই অথবা চাই না, কেন বলতে হবে? একজন বলতে পারবে ফেইজে? ইমিউনোফ্লুরেসেন্স টেস্ট স্যার আলাদা একটা টেস্ট, মানে আমরা স্যার নরমালি স্যার বায়োপসি করে স্যার যে স্টেনিং গুলো নেই দেখি, ওইটা ছাড়াও স্যার আলাদা ভাবে স্যার। হ্যাঁ, তোমার কথাটা আমি মেনে নিচ্ছি, এটা তো বটেই, আলাদা করতে হবে। এখন করতে হলে ওই সার্জনের দায়িত্বটা কি? সার্জন তো পাঠিয়ে দিবে টিস্যু, তো বায়োপসি করে তোমার ওটা তো হিস্টোপ্যাথোলজিস্টরা করবে। স্যার এখানে একটু এখানে যেটা আছে ভায়াবল টিস্যু লাগবে না, আমি এখনো সঠিক উত্তরটা এখনো পাই নাই। ফেজের কেউ এখনো স্যার ইমিউনোফ্লুরেসেন্স দিতে হলে, হ্যাঁ হ্যাঁ স্যার ইমিউনোফ্লুরেন্স দিতে হলে স্যার ওটা নরমাল স্যালাইনে করে পাঠাইতে হবে। ফ্যান্টাস্টিক, এই উত্তরটা আমি চাচ্ছি। হ্যাঁ, গুড, ভেরি গুড নুরি জান্নাত। সো আমাদের লাগবে নরমাল স্যালাইন। আমরা যদি এটা না বলি তাহলে সার্জন কি করবে, তাহলে কি ভুল করবে ওরা? ফরমালিনে করে দিবে, ফরমালিনে দিলে এক্স্যাক্টলি। তাহলে আমাদের আর এটা আমরা দেখতে পারবো না, ইমিউন ডিপোজিশন বুঝতে পারবো না। সেই জন্যই আমাদের আলাদা করে দিতে হবে, নরমাল স্যালাইনে একটা স্পেসিমেন যাবে এবং ফরমালিনে যাবে আরেকটা। বুঝা গেল সবার? এখন না, মনে থাকবে ভবিষ্যতে। ওকে, এখন আসি আমরা এই জিপিএ, নেক্রোটাইজিং গ্র্যানুলোমেটাস ইনফ্লেমেশন। এটা কিন্তু আবার দেখো গ্র্যানুলোমেটাস ইনফ্লেমেশন, তাই না? Usually involving the upper and lower respiratory tract, একটু আগে আমরা বলছিলাম, and necrotizing vasculitis affecting predominantly small to medium vessels, capillaries, venules, arterioles, necrotizing glomerulonephritis is common. Interestingly, উপরের দিকে বেশি হবে এইটা, পাশাপাশি আমাদের একটু কিডনির দিকে খেয়াল রাখতে হবে। এখন আসি আমরা ইজিপিএ, ইসিনোফিলিক গ্র্যানুলোমেটোসিস। তাহলে eosinophil rich and necrotizing granulomatous inflammation often involving the respiratory tract and necrotizing vasculitis predominantly affecting small to medium vessels and associated asthma and eosinophilia. তাহলে দেখো এটা গুরুত্বপূর্ণ। এখানে আবার দুটো জিনিস গুরুত্বপূর্ণ, ওই যে নাম দিয়ে চেনা যায়, তাই না?
নাম দিয়ে চেনা যায়, জুতো দেখে চেনা যায়, সো এদের নামই হচ্ছে গ্রেনুলোমা। তাহলে আমরা কার কার মধ্যে এই পর্যন্ত গ্রেনিউলোমা আবিষ্কার করলাম? কোন কোন ভাস্কুলাইটিসে গ্রেনিউলোমা পাওয়া গেল এই পর্যন্ত? একজন বলো, ফেজ এ। লার্জ ফিসাল ভাস্কুলাইটিস আর হচ্ছে স্যার গ্রানুলোমাটোসিস উইথ পলিএনজাইটিস। আর এই যে এটা যেটা নিয়ে আলোচনা করছি এখন, তাহলে এইখানে এই তিনটার মধ্যে আবার একটাতে নাই এবং তার নামের সাথেও নাই, মাইক্রোস্কোপিক পলিএনজাইটিস। ওর নাম তো মাইক্রোস্কোপিক গ্রেনিউলোমেটাস পলিএনজাইটিস দেয় নাই ওরা, ঠিক না? নাহলে তো দিয়ে দিত MGPA, দিত না? এইভাবেও মনে রাখতে পারি আমরা, গ্রেনিউলোমা থাকবে না ওদের, আর এদের গ্রেনিউলোমা থাকবে। ওকে, তাহলে ইসিনোফিল রিচ এন্ড নেক্রোটাইজিং গ্রেনিউলোমেটাস ইনফ্লামেশন অফটেন ইনভলভিং দি রেসপিরেটরি ট্র্যাক্ট। আচ্ছা, এখানে কিন্তু এই কথাটা আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে এখানে, এজমা এন্ড ইসিনোফিলিয়া। সো এজমা আছে একজন রোগীর, তুমি দেখতে পাচ্ছ ইউজুয়ালি এজমা রোগীরা যেভাবে রেসপন্ড করে, ওই যে স্টেপ ওয়াইজ ট্রিটমেন্টে তুমি যখন যাচ্ছ, ইভেন দি ইনহেইলার, যখন দেখবে যে একজন রোগী খুব ভালো রেসপন্স করছেন না, তখন কিন্তু তোমার এই 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 সাসপিশনটা আসবে যে কুড ইট বি। এবং তুমি দেখতে পাচ্ছ যে অনেক বেশি ইএসআর, অনেক বেশি সিআরপি, সেটা নাও পেতে পারো, বাট যদি পেয়ে যাও তাহলে কিন্তু তোমার এই দ্যাট শুড বি হাই ইন্ডেক্স অফ সাসপিশন, যে কি এটা কি ভাস্কুলাইটিস কিনা, শুধু নর্মাল এজমা না হয়ে এটা কি অন্য কিছু হতে পারে কিনা। ইসিনোফিল কাউন্ট অবশ্য দুটোতেই বাড়বে, এমনি সাধারণ এজমাতেও হয়তো বেড়ে যেতে পারে, কিন্তু যখন দেখবে তুমি ইউজুয়াল থেরাপিতে রোগী ভালো রেসপন্স করছেন না, হাই ডোজ স্টেরয়েড লাগছে, ইএসআর বেশি, সিআরপি বেশি, তখন কিন্তু তোমার এটা সন্দেহ হবে, তুমি একটু এই পরীক্ষাগুলো একটু করিয়ে ফেলতে পারো, আনকা টেস্ট করে ফেলতে পারো। আর গ্লোমারুলোনেফ্রাইটিস, ওই যে আমি একটু বলছিলাম যে রেনাল ইনভলভমেন্টও থেকে যেতে পারে, তুমি খুঁজে পেয়ে যেতে পারো, ইভেন ইউরিন আরিতে ইট মে বি রিভিলড। আচ্ছা, ইমিউন কমপ্লেক্স ভাস্কুলাইটিস উইথ মার্কড ভেসেল ওয়াল ডিপোজিটস অফ ইমিউনোগ্লোবুলিন। এখন দেখো এগুলোতে কিন্তু আবার এই যে ইমিউন কমপ্লেক্স ভাস্কুলাইটিস যখন আমরা বলবো, এগুলোতে অনেক বেশি ইমিউনোগ্লোবুলিন ডিপোজিশনস হয়, এবং এটা গ্লোমারুলোনেফ্রাইটিস ইজ ফ্রিকুয়েন্ট। সো গ্লোমারুলোনেফ্রাইটিস আমরা বুঝতে পারছি ভাস্কুলাইটিসে অনেকটা একটা অবিচ্ছেদ্য অংশ, অনেক রোগীরই এটা থাকবে, অনেক গ্রুপেই থাকবে। বড় দাগে এটা এখন আমরা মনে রাখবো, এন্টিক গ্লোমারুলার বেসমেন্ট মেমব্রেন ডিজিজ, the vasculitis affecting glomerular capillaries, pulmonary capillaries or both, with GBM deposition of anti-GBM antibodies. এটা ইম্পর্টেন্ট, glomerular basement membrane anti-GBM antibodies পাওয়া যায়। Lung involvement causes pulmonary hemorrhage, and renal involvement causes glomerulonephritis with necrosis and crescents আমরা পেয়ে যেতে পারি। সো anti-GBM ডিজিজ আমাদের একটুখানি স্মরণ রাখতে হবে, ইটস এ ভাস্কুলাইটিস, ক্রায়োগ্লোবিউলিনেমিক ভাস্কুলাইটিস। এই স্লাইডের পরেই আমি একটু ক্রায়োগ্লোবিউলিনকে দুটো তিনটা স্লাইড দেখিয়ে তোমাদেরকে একটু শেষ করবো। Cryoglobulin vasculitis with cryoglobulin immune deposits affecting small vessels, predominantly capillaries, venules or arterioles, and associated with serum cryoglobulins. Skin, glomeruli and peripheral nerves are often involved. তাহলে আমরা কি পেলাম এখানে? দেখা যাচ্ছে যে ক্রায়োগ্লোবিউলিন এটা কি একটা তাহলে অ্যাবনর্মাল গ্লোবিউলিন, আমরা এটা সম্পর্কে একটু ডিটেইলস শিখবো আজকেই, এবং এগুলো এই এফেক্ট করছে স্মল ভেসেলসকে। এইটুকু আমরা একটা মাথায় রাখি, স্কিন, কিডনি, পেরিফেরাল নার্ভস আর অফটেন ইনভলভড। তাহলে স্কিন, কিডনি, পেরিফেরাল নার্ভস, এরও বাইরে ইনভলভমেন্ট হতে পারে। আচ্ছা, আমরা অনেকেই এটার সাথে পরিচিত আইজিএ ভাস্কুলারিটি, যার আগের নাম ছিল হেনক্সন্ডেইন পারপুরা, হেনক্সন্ডেইন। সো এইটা আজ এখনকার নাম হচ্ছে আইজিএ ভাস্কুলারিটিস। আমরা নাম থেকে, এখনকার নাম থেকে বুঝতে পারছি যে প্রচুর পরিমাণে আইজিএ ডিপোজিশন আমরা পাবো, সেই যে ইমিউনোফ্লুরোসেন্স। তাহলে এইসব সন্দেহ যখন আমরা করছি এই রোগগুলো, তখন কিন্তু আমাদের তাহলে বুঝতে হবে যে আমাদের কিন্তু ওই যে আমরা যখন এইগুলো কিন্তু আবার বায়োপসি করে আমরা দেখবো, তো সার্জনকে আমরা নর্মাল স্যালাইনেও যাতে একটা স্পেসিমেন পাঠানো হয় স্মরণ করিয়ে দিব। আচ্ছা, তাহলে ভাস্কুলাইটিস উইথ IgA1 ডমিনেন্ট ইমিউন ডিপোজিটস থাকবে, affecting small vessels, predominantly capillaries, venules, arterioles, often involves skin and GI tract,
frequently causes arthritis, glomerulonephritis, এবং এটা তাহলে অনেক রোগীর কিন্তু আবার পেটে ব্যথা থাকবে, অনেক রোগীর আবার পেটে ব্যথা থাকবে, অনেক রোগীর আবার পেটে ব্যথা থাকবে, এটা একটু খেয়াল রাখতে হবে আমাদের, এবং এটা নিয়ে আমরা হয়তো আরেকটু ডিটেলস তোমাদের সাথে আলাপ করব। আচ্ছা, আর আরেকটা হচ্ছে তাহলে হাইপোকমপ্লিমেন্টেমিক আর্টিকেরিয়াল ভাস্কুলাইটিস, এইচইউভি, এবং আমরা ব্র্যাকেটে লিখেছি NTC1Q ভাস্কুলাইটিস, এটার আবার আরেকটা নাম। তাহলে আমরা বুঝতে পারছি যে এইটা তাহলে হয়তো এইটা নিয়ে আমাদের দেখার দরকার হতে পারে, এবং এটার আরেকটা নাম কি তাহলে হাইপোকমপ্লিমেন্টেমিক। তাহলে এই কমপ্লিমেন্ট কমে যাচ্ছে, এটা থেকে আমরা বুঝতে পারছি। ভাস্কুলাইটিস অ্যাকম্পানিড বাই আর্টিকেরিয়া, আমরা যখন দেখবো যে একটা ভাস্কুলাইটিস আর্টিকেরিয়া নিয়ে প্রেজেন্টেশন এবং কমপ্লিমেন্ট কমে যাচ্ছে, এবং বিশেষ করে এটা NTC1Q, তারপর পাশাপাশি গ্লোমেরুলোনেফ্রাইটিস পাচ্ছি, আর্থ্রাইটিস আর্থ্রালজিয়া পাচ্ছি, পালমোনারি ডিজিজও হতে পারে এই গ্রুপের, যে আর্টিকেরিয়া থাকলে এগুলো এসে যেতে পারে, এন্ড অকুলার ইনফ্লেমেশন আর কমন। আচ্ছা, আর একটু আমরা তাহলে এটা একটু দেখে যাই, একটু ভেরিয়েবল ভেসেল vasculitis with no predominant type of vessel involved that can affect vessel of any size, small, medium and large. আমরা একটা কাজ করতে পারি, তোমরা একটু এইটা মনে রাখো যে যে কোনো ধরনের ভেসেলকে ইনভলভ করতে পারে, এবং সেই ক্ষেত্রে সেটা বেচেট আর কোগেন্স। তো আমরা একটা কাজ করি, আমরা এখানে আর ডিটেলস আজকে আর না পড়লাম, আমরা নেক্সট ক্লাসে আমাকে স্মরণ করিয়ে দিও, আমরা বিশেষ করে বেচেটসটা একটু শিখার লাগবে, বেচেটস এর উপরে আমি একটা ক্লাস নিব। হ্যাঁ, তাহলে এখানে আমরা এটা আজকে একটু ছেড়ে দেই, ভাস্কুলাইটিসটা একটু ছেড়ে দিয়ে আমরা ওই যে একটু ক্রায়োগ্লোবিউলিনেমিকটা একটু শিখে আসি, পরে না হয় এখান থেকে আমরা একটুখানি কন্টিনিউ করব। স্যার আমি ডক্টর কপিল বলছিলাম স্যার। কপিল, হ্যাঁ স্যার একটু স্যার এখানে একটা কোশ্চেন ছিল স্যার, যে স্যার যে পেন, আমরা স্যার যে পেনের মধ্যে হচ্ছে একটা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস অ্যাসোসিয়েটেড স্যার, আর স্যার আবার স্যার আলাদা ক্লাসিফিকেশনে বলা হয়েছে স্যার ভাস্কুলাইটিস উইথ স্পেসিফিক এটিওলজি, এখানে আবার হচ্ছে পেন আর হেপাটাইটিস বি ভাইরাস ডিউ। তাহলে এই দুটোর মধ্যে স্যার কেন আলাদা করা হলো স্যার? একটা রাখলেই তো পারতো স্যার, চ্যাপেল কনসেপ্ট ক্লাসিফিকেশনে স্যার। মানে চ্যাপেল হিল, ওই যে আমি আগেই বললাম যে চ্যাপেল হিলের লিমিটেশনস আছে, এই লিমিটেশনস গুলো কি সেটা নিয়েও আমরা একটু আলোচনা আরেকদিন করতে পারবো। অনেকগুলো জায়গা আছে ওভারল্যাপ করবে, ওভারল্যাপিং হবে, তো ওভারল্যাপিং হওয়ার কারণে ওরা ওইগুলোকে খুব ভালোভাবে আলাদাভাবে অ্যাড্রেস করে নাই। অনেক সময় দেখা গেছে, যেমন আমরা যদি একটু সিম্পল বলি, এই যে ক্রায়োগ্লোবিউলিনেমিক, এখন আমি যে স্লাইড দেখাবো, আমরা দেখো আমরা বলেছি যে হেপাটাইটিস সি, বাট হেপাটাইটিস বিও থেকে যেতে পারে, এই ধরনের একটু ওভারল্যাপ থাকবে, কিন্তু আমরা আপাতত মাথায় রাখি, আর একটু পরে আমরা শিখবো আর কি। আচ্ছা, আমি তো বোধহয় এই শেয়ারটাকে স্টপ করে ওইটা বের করব না, তো এটা বের হইতে হবে আমাকে, সরি ভুলে গেছি। হ্যাঁ, আমরা একটু নেক্সট ডেতে, কপিল তুমি আবার এটাকে একটু রেইজ করবা, আমরা আবার একটু আলোচনা করব একটু সময় নিয়ে। হ্যাঁ, কে বলছো? বিধান বলছি। বিধান স্যার, আমার কোশ্চেন এটা স্যার, হেপাটাইটিস বি ছাড়াও তো প্যান হতে পারে না স্যার? অবশ্যই হতে পারে, অবশ্যই হতে পারে। ওটা অ্যাসোসিয়েশন খোঁজা মানে ওইটাই সোল কজ না, কিন্তু ওটা আবার আমরা যাদের নেগেটিভ পাবো তাদেরকে যেন, সেই জন্যই এই সবগুলোতে দেখবা যে একটা পার্সেন্টেজ দেওয়ার চেষ্টা করা হয় যে এই ধরনের একটা থাকবে, সো এটা ছাড়াই হতে পারে, এটাকে একটু অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা, আমার এই স্লাইডটা কি দেখা যাচ্ছে এখন? দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, আজকে আমরা অনেক বেশি দূর যেতে পারবো না, 3 থেকে 4টা স্লাইড হয়তো যাবো একটু। আচ্ছা, এখন আমরা দেখো, প্রথমে আমরা একটু স্টার্ট করলাম। আচ্ছা, আমি আগেরটা একটু বলে আসি। এখানে আমরা দেখা যায় ক্রায়োগ্লোবিউলিনস এর একটা ওভারভিউ, এবং তারপরে আমরা ক্রায়োগ্লোবিউলিনেমিয়া অথবা ক্রায়োগ্লোবিউলিনেমিক ভাস্কুলাইটিস, এটা কিন্তু একই বিষয় হবে। সো precipitation of blood proteins at temperatures lower than 37 degrees Celsius referred to as cryoprecipitation. তাহলে আমরা বুঝতে পারছি যে কতগুলো ডেফিনেশন আমাদের একটু শিখে ফেলতে হবে, কতগুলো
টার্মিনোলজি বা নমিনক্লেচার আমাদের বুঝতে হবে। তার মধ্যে এটা একটা আমরা শিখলাম যে ক্রায়ো প্রিসিপিটেশন বলতে আমরা কি বুঝি। তাহলে ব্লাড প্রোটিনস যখন প্রিসিপিটেট করবে টেম্পারেচার লোয়ার দেন এত, এটাকে আমরা বলবো ক্রায়ো প্রিসিপিটেশন। ক্রায়োগ্লোবিউলিন বলতে কি বুঝবো? প্রোটিন প্রিসিপিটেট ফ্রম সেরাম এন্ড প্লাজমা। ক্রায়োফিব্রিনোজেন রেফার্স টু প্রিসিপিটেট ফ্রম প্লাজমা অনলি। আচ্ছা, তাহলে ক্রায়োফিব্রিনোজেন যখন আলাদা বলবো তখন আমরা এই কথাটা আলোচনা করব ফ্রম প্লাজমা অনলি, এটা সেরামে নেই। আর সেরাম এবং প্লাজমা দুটো থেকেই যখন প্রোটিন প্রিসিপিটেট করব, এবং এটা কিন্তু লোয়ার দেন 37 ডিগ্রি, রুম টেম্পারেচার থেকে নিচে নামতে হবে টেম্পারেচার, তখন কিন্তু আমরা এই ক্রায়ো শব্দর আমদানি হবে, আসবে। আমরা ক্রায়োগ্লোবিউলিনকে এই অ্যাক্রোনিম ব্যবহার করব, আমরা আগে বুঝিয়ে দিচ্ছি যে এটা অ্যাক্রোনিম হবে। ক্রায়োগ্লোবিউলিন আইদার ইমিউনোগ্লোবিউলিন or a mixture of immunoglobulin and complement components precipitates upon refrigeration of serum and plasma. Routine laboratory tests for cryoglobulin typically perform only on serum. এই কথা থেকেও আমরা বুঝতে পারলাম যে প্লাজমা থেকে ক্ষেত্র বিশেষে করা হবে, আদারওয়াইজ আমরা এটা সেরাম থেকেই, এই যে যখন আমরা সেরাম ক্রায়োগ্লোবিউলিন বলি আলাদাভাবে বলেই দিই সেরাম ক্রায়োগ্লোবিউলিন, কারণ এটা আমাদের পারপাস সার্ভ করে। তাহলে এটা আমরা বুঝতে পারছি যে এটা একটা অ্যাবনর্মাল প্রোটিন। এখন আসি আমরা ক্রায়োগ্লোবিউলিনেমিয়া সিন্ড্রোম ইজ সাসপেক্টেড ইন পেশেন্টস উইথ আর্থ্রালজিয়া, আর্থ্রাইটিস, পারপুরা, স্কিন আলসার্স, গ্লোমারুলোনেফ্রাইটিস এন্ড পেরিফেরাল নিউরোপ্যাথি। এগুলো যদি থাকে তখন আমাদের সন্দেহ হবে, একটা সন্দেহ হবে বা একটা ডিফারেন্সিয়ালস, একসাথে এতগুলো জিনিস আমরা যদি দেখি বা এখান থেকে 3টা 4টা পেলাম, 2টা 3টা পেলাম, তখনও আমাদের একটা সন্দেহ হবে। প্রথম সন্দেহ হবে এটা ভাস্কুলাইটিস, দ্বিতীয় সন্দেহ হবে এটা ক্রায়োগ্লোবিউলিনিমিক কিনা, একটু খুঁজে দেখব। Index of suspicion should be more if these occur in the setting of hepatitis C viral infection. তাহলে আমরা আবার NTHCV করালাম, আমরা দেখলাম পজিটিভ, তখন আরো বেড়ে গেল। মনোক্লোনাল গামোপ্যাথি যেমন একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে মাল্টিপল মায়োলোমা। আমরা যখনই বলি মনোক্লোনাল গামোপ্যাথি তখন কিন্তু আমরা যখন, তোমরা জানো যে আমরা যখন ইলেকট্রোফরেসিস করি, প্রোটিন ইলেকট্রোফরেসিস, তখন কিন্তু আমাদেরকে যখন মনোক্লোনাল গামোপ্যাথি বলে তখন কিন্তু আমাদের মনটা একটু বেশি খারাপ হবে দেন দি পলিক্লোনাল গামোপ্যাথি। কারণ আমরা জানি অনেকগুলো সিস্টেমিক ডিজিজের সাথে পলিক্লোনাল গামোপ্যাথি আমরা পেতে পারি, ফর এক্সাম্পল রুমাটয়েড আর্থ্রাইটিস। কিন্তু আমরা যদি মনোক্লোনাল গামোপ্যাথি পাই তখন কিন্তু আমাদের সন্দেহগুলো যেটা হবে ঘনীভূত, সেটা হচ্ছে প্রথমে মাল্টিপল মায়োলোমা, ওয়ালডেনস্ট্রমস ম্যাক্রোগ্লোবিউলিনেমিয়া, এগুলোর কথা মাথায় আসবে। তো সেগুলো মাথায় আসলে তখন তোমরা বুঝতেই পারো যে এদের তো prognosis, in terms of prognosis, in comparison to rheumatoid arthritis, definitely এখন পর্যন্ত খারাপ বলবো আমরা। আচ্ছা, কানেকটিভ টিস্যু ডিজিজের সাথে আমরা SLE, শোগ্রেন সিনড্রোম, এগুলোর সাথেও কিন্তু আমাদের এই বিষয়টা একটু আমাদের কিন্তু চিন্তা ভাবনায় আসবে। সো এগুলো আমরা সবই একটু মাথায় রাখবো এবং রেখে তারপরে আমরা একটু এগোনোর চেষ্টা করব। আমরা যদি ছোট্ট করে একটু ইতিহাসের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি 1933-তে প্রথম এই ক্রায়ো প্রিসিপিটেশনকে ডিসক্রাইব করা হয়। দেন দি 1947 ক্রায়োগ্লোবিউলিন টার্ম হ্যাজ কাম আপ। 1960s এর দিকে এগুলো নিয়ে বেশ কাজ হয় এবং এই ক্রায়োগ্লোবিউলিনের সাথে অ্যাসোসিয়েশন ট্রায়াড অফ পালপেবল পারপুরা, আর্থ্রালজিয়া এন্ড মায়ালজিয়া, এইগুলোর অ্যাসোসিয়েশন পাওয়া যায়। সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে আসি আমরা ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট ক্রায়োগ্লোবিউলিনেমিয়া, অ্যাপ্রক্সিমেটলি 1:100,000 detectable levels seen in chronic infections and or inflammation. হেপাটাইটিস সি ইনফেকশন, এই যে আমরা দেখো ওই যে একটু আগে আমরা যে প্রশ্ন পেলাম যে এর বাইরে হতে পারে কিনা, সো ইট ডাজ নট মিন যে একেবারে 100% হেপাটাইটিস সি বা বি কে আমরা মিন করব, তা না। আচ্ছা, তাহলে এখানে একটা আমরা পার্সেন্টেজ দেখতে পাচ্ছি 40 to 65%। এই কথাটার মানে কি? মানে অনেকের তাহলে
হেপাটাইটিস সি অ্যাসোসিয়েশন আমরা দেখতে পাবো না। হেপাটাইটিস সি অ্যান্ড এইচআইভি কো ইনফেকশনও থাকতে পারে, এটাও প্রায় 64%। এইচআইভি ইনফেকশন আলাদাভাবে আমরা 15 to 20% পাবো। কানেকটিভ টিস্যু ডিজিজের সাথে অ্যাসোসিয়েশন পেয়ে যাব 15 to 25%। অল দিস পয়েন্টস শুড বি রিমেম্বার্ড। এখন আমরা আরেকবার একটু দেখি যে টার্মিনোলজি ওরা যেহেতু বলতে চাচ্ছে ক্রায়োগ্লোবুলিনস আর ইমিউনোগ্লোবুলিনস ইন সিরাম দ্যাট প্রিসিপিটেট এট টেম্পারেচারস below 37 degree centigrade and redissolve on rewarming. ওকে, তাহলে এই কথাটার মানে কি দাঁড়াচ্ছে? আমরা 37 ডিগ্রি সেলসিয়াসের কথা মনে রাখছি, রিডিজলভ অন রিওয়ার্মিং, এটাকে আবার তাহলে রিওয়ার্মিং এ রিডিজলভ হচ্ছে ক্রায়োগ্লোবুলিন গুলো, এটাও আমরা মনে রাখবো। ক্রায়োগ্লোবুলিনেমিয়া এই টার্মটা বলতে আমরা বুঝাবো প্রেজেন্স অফ ক্রায়োগ্লোবুলিন ইন সিরাম used interchangeably with cryoglobulinic vasculitis or cryoglobulinemia syndrome। একই কথা বিভিন্ন নামে আমরা ডাকতে পারবো। Cryocrit, percentage of packed cryoglobulins after centrifugation at 4 degrees Celsius। তাহলে এগুলো যখন ঘটবে তখন আমরা কিন্তু এই শব্দটা ব্যবহার করতে পারবো, ক্রায়োক্রিট, এটা একটু আমরা মাথায় রাখি। তাহলে বেশ কিছু টার্মিনোলজি আমরা একটু শিখলাম। এই ছবিটা আমরা দেখে আজকের মতো আমরা একটু শেষ করব। ক্রায়োক্রিট অ্যানালাইসিস অফ ক্রায়োগ্লোবুলিন। তাহলে এটা দেখো উইন্ট্রোভ টিউব, এটা সম্পর্কে অনেকেরই তোমাদের ধারণা আছে। এই উইন্ট্রোভ টিউবে একদম নিচের দিকে দেখো এই যে ক্রায়োগ্লোবুলিন ডিপোজিশন। সো ক্রায়োক্রিট ইন এ উইন্ট্রোভ টিউব ফ্রম এ পেশেন্ট উইথ এ মনোক্লোনাল গামোপ্যাথি। উদাহরণ আমরা একটু আগে দেখিয়েছি, বিশেষ করে মাল্টিপল মায়োলোমা, ওয়েলডেনস্ট্রমস, এগুলো তখন আমরা মনোক্লোনাল বলি। এটা উদাহরণ ওখানে দেখানো হচ্ছে। ওয়ান ক্রায়োক্রিট ওয়াজ 25% and other 35%, 25%, 35%. The patient's serum was refrigerated, কিভাবে ওরা করলো, refrigerated at 4 degrees Celsius for 72 hours and was then centrifuged to determine, এটা পড়া যাচ্ছে না মনে হয় না নিচের কথাটা, প্রিসিপিটেশন, এই কথাটা একটু বলতে চাচ্ছে ওরা। তাহলে দুর্ভাগ্যজনক হচ্ছে আমাদের দেশে আমরা কিন্তু এখনো এই সিরাম ক্রায়োগ্লোবুলিন পরীক্ষাটা করাতে পারছি না। করার জন্য যে সেট আপ, এটা এখনো কাউকে দিয়ে আমরা করাতে পারি না, আনফরচুনেটলি। তোমাদের কি এই ব্যাপারে কারো কোনো ধারণা আছে? এটা কোথাও হয় বা কেউ জানো কিনা, এটা আমার সাথে শেয়ার করতে পারো। কারো জানা আছে এই ব্যাপারে? নাই বোধহয়, না? লাল পেতে কি হয় নাকি স্যার? না না, লাল পেতে আমি তো বাংলাদেশের কথা বলছি। লাল পেতে, হ্যাঁ, এটা আমরা খুব নির্ভরযোগ্য ভাবে পাঠাতে পারি নাই। আমরা একবার সিএমএইচে চেষ্টা করলাম, তো ওরা পরে আমরা আমাদের এক পেশেন্ট আমরা যখন সাসপেক্ট করলাম আমরা করতে দিলাম, কিন্তু পরে আমরা যখন বুঝতে পারলাম যে এটা it was not properly done, then we gave back the idea. So far I remember আমরা এদেরকেও একবার জিজ্ঞেস করেছিলাম। সো ওদেরকে যখন আমরা জিজ্ঞেস করলাম যে তোমরা কিভাবে করো, তখন ওরা খুব স্যাটিসফ্যাক্টরি উত্তর দিতে না পারায় আমরা আইডিয়াটা বাদ দিয়েছি আর কি, ওদেরকে দিয়েও আমরা করাইনি। পরে আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি ওই যে ঢাকাতে একটু সেট আপ করা যায় কিনা আমাদের দেশে যারা একটু অ্যাডভান্সড কাজগুলো দিচ্ছে, যেমন যে রিসেন্টলি একটা আমরা পাচ্ছি গ্রিন রোডে রূপায়ণ টাওয়ারে, নামটা এদের ভুলে যাই, কি নাম যেন, আমি তো এদেরকে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি প্যানেল 3টা করতে দিলে 7,000 টাকায় করে দেয়, রিজনেবল। তো আমরা ওদেরকে দিয়ে এটা করানোর চেষ্টা করেও এখন পর্যন্ত আমরা সাকসেসফুল হতে পারিনি। তো তোমাদের সবার প্রচেষ্টা থাকবে, কারণ আসলে এখন পর্যন্ত আমরা ওই যে হেপাটাইটিস সি ভাইরাসের অ্যাসোসিয়েশন না থাকলে আমরা দেখতে পারি না। আর আমরা তো আমি তোমাদেরকে একটু আগে দেখালাম যে 40 to 65% হয়তো সি ভাইরাসের অ্যাসোসিয়েশন থাকে, একটা বড় অংশ আমরা কিন্তু ওই সি ভাইরাসের অ্যাসোসিয়েশন ছাড়াও পাবো। সুতরাং সেজন্য আমাদের আলাদাভাবে সিরাম ক্রায়োগ্লোবুলিনটা করতে পারা উচিত। এবং এটা যদি আমরা এই পর্যায়ে এসে 2021 সালে 2021 আমরা যদি এই ধরনের এই টেস্টগুলো থেকে বঞ্চিত হই, এটা কিন্তু আসলে খুবই দুর্ভাগ্যজনক আমাদের দেশের জন্য, এবং এগুলো আমাদেরকেই দায়িত্ব নিতে হবে এই টেস্টগুলো করানো। আজকের মতো তোমাদের সাথে আমি একটু ক্লোজ করছি। সবাই ভালো থাকো, এবং আমরা নেক্সট যে ক্লাস, এটা আমরা তো এমনি তো তোমাদের সাথে আমরা ফিক্সড করলাম কি বার, সানডে, তো সানডে 12 স্যার, সানডে, তো সানডে, ওকে। তো
নেক্সট সানডেতে আমরা হয়তো কোনো একটা টপিক নিয়ে আমরা একটু এগোনোর চেষ্টা করব। তোমরা যদি চাও আমরা ভাস্কুলাইটিসও করতে পারি, অথবা আমরা বোধহয় সিস্টেমিক স্ক্লেরোসিসও শুরু করেছি না, ওটা তো শেষ করতে পারি নাই এখনো। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা প্রতি সপ্তাহে একটা যদি ক্লাস আমরা করতে পারি, আমরা আশা করছি অনেকগুলো বিষয় আমরা কভার করতে পারবো। আর এর বাইরে তো অন্য টিচাররা তোমাদের ক্লাস নিচ্ছেনই, সবকিছু মিলিয়ে একটা ভালো জায়গায় আমরা যাব আশা করি। ওকে, থ্যাংক ইউ এভরিবডি, আমি শেষ করছি Thank you. আজকে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়েলকাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আর তোমাদের আসসালামু আলাইকুম।